আমি দায়িত্ব সহকারে বলছি, ইউনূস দেশপ্রেমিক নয়, সে আমেরিকার এজেন্ট হিসেবে বসছে। তাদের ব্রেইনের মধ্যে তো ওটাই আছে, মৌদুদিবাদী আছে, তাদের ব্রেইনের মধ্যে তো জিন্নাই আছে। আপনি কি দেখেন নাই যে এই গত 18 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার জন্মদিন পালন করা হয় নাই? লেখাপড়াবিহীন একটা প্রজন্ম গড়ে উঠতেছে, আমাদের ভবিষ্যৎ লিডারশিপ কীভাবে আসবে আমি জানি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই পাটোয়ারির আরেকটা ভার্সন আছেন, আরেকজন ছাত্র নেতা, তিনি মাশরাফির বাসার সামনে যে কি কথাগুলো বলেছেন। হ্যাঁ, বলছে 3বার নাকি উনি পদত্যাগ করতে চাইছেন। আপনি করতেই যদি চাবেন, ঠেকায় কি আপনারে? ইউনূস আমলের প্যান্ডোরার বাক্স ধীরে ধীরে খুলছে। কিচেনের রান্নাটা আসলে খুবই সুস্বাদু ছিল, যে রান্না ত্যাগ করে তারা বের হয়ে আসতে পারে নাই। যখনই তিনি চুক্তিটা বাতিল করে দিবেন, তখনই আপনার ট্যারিফ গার্মেন্টসের উপরে 19% থেকে 35-এ চলে যাবে। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের সংলাপে, সাথে আছি আমি জেনিসিয়া বর্ণা। আমরা দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি অবস্থা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গায় আসলে চুরি ডাকাতির মতো ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি অপরাধের পরিসংখ্যান আসলে ঠিক কোন জায়গায় গিয়ে উঠছে বা নামছে, এবং সাম্প্রতিক কিছু রাজনৈতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে নাগরিকদের মনে বা আমাদের সাধারণ মানুষের মনে কী ধরনের প্রশ্ন উঠে আসছে, এবং সেগুলো নিয়ে নানামুখী আলোচনাও হচ্ছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন মেয়াদে বিভিন্ন পদক্ষেপ এবং বাস্তব তথ্যগুলো জনসম্মুখে উঠে আসছে। এসব বিষয় নিয়ে এবং বর্তমান প্রশাসনিক বাস্তবতার রূপান্তর নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে চলমান রাজনীতি এবং অন্যান্য প্রসঙ্গ। আমাদের অতিথিরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, এবং ঠিক তার পাশে রয়েছেন ডক্টর নাহারিন ইসলাম খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং ঠিক তার পাশে রয়েছেন আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে চাই, যেই চুক্তি বিভিন্ন সময় আলোচনায় ছিল, এখনও আলোচনায় রয়েছে। তবে সেই প্রশ্নতে যাওয়ার আগে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই, যেগুলো আমাদের সাবেক উপদেষ্টাদের। আমি যদি একটু বলি যে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তিনি বলেছেন ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল, এবং আরেকজন উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি বলেছেন বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি ও প্রাণীজ পণ্য আমদানির তীব্র বিরোধিতা করেছি, শেষ পর্যন্ত এই চুক্তির বিরুদ্ধে লড়েছি, কিন্তু ঠেকাতে পারিনি। এবং আরও একজন উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলেছেন পরে জানতে পারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 জন উপদেষ্টা প্রতি মঙ্গলবার বৈঠক করেন, যাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। সব সিদ্ধান্ত সেখানে হতো, এবং মার্কিন চুক্তির বিষয়ে আমি বা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কিছু জানতো না বা অবহিত করা হতো না। আরেকজন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বলেছেন মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে কখনোই ডাকেনি। তো আমরা দেখতে পাচ্ছি যে এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলেছেন। তো অন্তর্বর্তী সরকারের অধিকাংশ উপদেষ্টা যদি এর বিরোধিতা করেই থাকেন, জনাব মাহবুব কামাল, আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আসি, তাহলে কেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তারপরেও এত বাধা পাওয়া সত্ত্বেও এই চুক্তি নিয়ে গিয়েছেন, আর এখন এই সময়ে এসে কেনই বা একজন উপদেষ্টা আরেকজন উপদেষ্টাকে দুষছেন? থ্যাংক ইউ। আমার তো কাশি কী হবে কে জানে। দেখেন, এখন ইউনূস আমলের প্যান্ডোরার বাক্স ধীরে ধীরে খুলছে, এবং এই প্যান্ডোরার বাক্স থেকে এখন সাপ, ব্যাং, বেজি এগুলি আস্তে আস্তে বের হচ্ছে। বের হবেই, এটা কোনো কিছুই চাপা থাকে না। যেমন আমরা পরে জানলাম যে রেজওয়ানা মপ করে আপনার গণস্বাস্থ্যের একজন ইয়েকে বের করে দিচ্ছে, এটা কিন্তু আমরা জানতাম না। পুলিশ দপ্তরে বসে মপ করছে, ফিমেল মপিস্ট। আমরা জানলাম যে এই যে মাইলস্টোনে যখন পুড়ছিল ছাত্রছাত্রীরা, তখন সামন্তলাল তার আগ্রহ প্রকাশ করছিল সেখানে ট্রিটমেন্ট দিতে। আমরা জানলাম তাকে যেতে দেওয়া হয়নি। আমরা জানলাম যে, এবং এটা অ্যাট দি ভেরি হাই কস্ট, আমরা জানলাম যে হামের টিকার ব্যাপারে অন্তর্বর্তী সরকার একেবারেই দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। এবং এটা আমরা জানলাম কি মানে কখন এত অধিক মূল্য দিতে হইল, প্রায় 550 শিশুর মৃত্যুর মধ্য দিয়ে আমরা জানলাম যে এই প্যান্ডোরা খুলতে আরও বের হবে। এখন দেখেন, এই যে এরা বলতেছে না যে এখন সব ডিজোন করতেছে, ইউনূসকে সব ডিজোন করতেছে। দেখেন, আমাদের স্মৃতিশক্তি কিন্তু এত খারাপ না। যেমন আমার স্মৃতিশক্তি, মানে আমার স্কুলের টিচাররা বলতো যে আমার নাকি বানরের মতো স্মৃতিশক্তি, মানে মাল্টিপল মেমোরি সিস্টেম আছে আমার।
এভরি সিঙ্গেল ওয়ার্ড আমাদের মনে আছে। 18 মাস তারা কি কি করছে, কি কি বলছে, এভরি সিঙ্গেল ওয়ার্ড। এখন ডিজোন করতেছে, আমি কিছু জানি না, এখন সবাই ডিজোন করতেছে। এখন ইউনূস সাহেবকে কেউ চিনে না, হ্যাঁ। তো এবং কতগুলি তো এমন কথা বলতেছে যেগুলি বিশ্বাস করতে কষ্ট হয়। যেমন রেজওয়ানা নাকি বলছে, জানি না এইগুলি ফটোকার্ড পড়তে হচ্ছে আমাদেরকে, উনি নাকি বলছেন যে ইউনূস সাহেবের চরিত্র খারাপ, আমাকে ব্যবহার করেছে, এরকম একটা ফটোকার্ড দেখলাম আর কি। আমি জানি না তার মতো একজন অ্যাকমপ্লিশ লেডি এটা বলতে পারে কি না। যাই হোক, এগুলি চলতেছে বাজারে। যাক, এইসব কথা বলে, এইসব না বলে আমি চুক্তিটা নিয়ে, আপনি যেহেতু চুক্তির কথা বললেন, দেখেন আমরা এমন একটা গাড্ডায় পড়ে গেছি, হ্যাঁ। এখান থেকে আমাদের কিভাবে আমাদের উদ্ধার হবে, হ্যাঁ, এটা মানে আমরা যত পরিশ্রমই করি না কেন, 20 কোটি লোক যত পরিশ্রমই করি না কেন, আমাদের কৃষক সমাজ যত পরিশ্রমই করুক, আমাদের ওয়ার্কিং ক্লাস যত পরিশ্রমই করুক, কোনো লাভ হবে না যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, মানে পুরোটা যদি বাস্তবায়িত হয়। এবং একটা সময় যে দেখা যাবে যে কৃষক বলতেছে যে হায় হায় কী করব এখন। পোলট্রি যারা করে, পোলট্রি ফার্ম যাদের আছে, তারা বলবে হ্যাঁ আমাদের তো সব শেষ হয়ে গেল। একটা সময় ডেইরি যারা করে তারা বলবে আমাদের তো সব শেষ হয়ে গেল, কী করবো এখন। এই অবস্থা করে গেছে ইউনূস সাহেব। এবং এখন তারা অস্বীকার করতেছে যে আমরা এগুলি কিছু জানি না, সব জানে, সবাই জানে। দেখেন কি অবস্থা দাঁড়াইছে। তারা এখন বলছেন আসলে কি দায় এড়ানোর জন্য বলছেন কি? এটা সেফ এক্সিট চাচ্ছে তারা ভাবতে। দেখেন এই কথাগুলি কখন আসতেছে, যখন বাজারে একটা শব্দ আসছে যে আওয়ামী লীগ আসতেছে। মানে আওয়ামী লীগ আসবে কি আসবে সেটা অলটুগেদার ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু একটা আওয়াজ উঠছে যে আওয়ামী লীগ আসতেছে, বাস সবাই এখন মানে নিজেকে একটা বর্ম দিয়ে ঢাকার চেষ্টা করতেছে। এগুলো আমরা বুঝি। দেখেন কি অবস্থা করে গেছে ইউনূস সাহেব। এবং এটা কি হবে জানেন, মানে আমি পুরো জিনিসটা একটু ব্যাখ্যা করি আপনাকে। চুক্তিটা বুঝতে গেলে আপনার হেনরি কিসিঞ্জারের একটা কোটেবল কোট এটা বুঝতে হবে। সেটা হচ্ছে, হেনরি কিসিঞ্জার হি সাপোজ টু বি ওয়ান অফ দ্য সেলিব্রিটি ডিপ্লোম্যাট ইন দি ওয়ার্ল্ড, ইন দি হিস্ট্রি। এবং সে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ছিলেন, চিফ ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, পরে সেক্রেটারি অফ স্টেটও হয়েছিলেন। এবং হি ইজ এ মানে বড় মাপের ডিপ্লোম্যাট। এবং ধরেন যে এই যে শাটল ডিপ্লোমেসি যে কথাটা আসছে, হ্যাঁ, সেটা কিন্তু কিসিঞ্জারই শাটল ডিপ্লোমেসি, এই যে শাটল ককের মতো যে ছোটাছুটি করা। উনি 73-তে কায়রো, জেরুজালেম, দামাস্কাস, আম্মান ছোটাছুটি করে করে ইজিপ্ট, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে একটা সমঝোতা করছিলেন। এত সাকসেসফুল ডিপ্লোমেসি তার। এবং ভিয়েতনাম ওয়ার যে শেষ হয়েছে তার ডিপ্লোমেসির কারণে। তো সে একটা কথা বলছে, তার একটা 3 খণ্ডের একটা মেমোয়ার আছে তার, কিসিঞ্জারের। সেখানে উনি বলতেছেন যে আমেরিকার শত্রু হওয়াটা বিপজ্জনক, আমেরিকার বন্ধু হওয়াটা ফ্যাটাল। বুঝেন এবার, শত্রু হওয়াটা বিপজ্জনক, আর বন্ধু হইলে সেটা ফ্যাটাল, মানে প্রাণঘাতী। মানে শত্রুও ভালো, মানে শত্রু হওয়া ভালো কিন্তু বন্ধু হওয়া ভালো না। এবং এটার ব্যাখ্যাটা কীরকম দেখেন, যেমন ধরুন ইরান আমেরিকার শত্রু, তাই না? ওখানে কি হচ্ছে, আক্রমণ হচ্ছে, আবার সিজফায়ার, আবার হচ্ছে ইরান কিন্তু ধ্বংস হচ্ছে না। আর আমরা হচ্ছি বন্ধু। এটা ফ্যাটাল কীরকম, আমাদেরকে নিংড়ে 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 শেষ করে দিবে। এই যে চুক্তিটা, আমরা তো বন্ধু, এই বন্ধু হচ্ছে যে নিংড়ে 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 আমাদের শেষ করে দিবে। এবং এইটা শত্রুর চেয়ে তো খারাপ। শত্রু হইলে কে বোমা মারল, কিছু এলাকার ধ্বংস হইল, কিন্তু একটা জাতি হিসাবে আমাদেরকে ধ্বংস করার একটা চুক্তি করে গেছে ইউনূস সাহেব। এবং এইটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এবং আমাদের আসলে আমরা হেল্পলেস হয়ে গেছি। হ্যাঁ, এখন আমি তারেক রহমানকে দোষ দেই না, এই আমেরিকার সাথে এই যে গা মাখামাখি এইটা শুরু করছে ইউনূস। এবং এটা এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখন এই থেকে বের হওয়া খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে আমাদেরকে। এবং আমরা কোথায় চলে যাচ্ছি এটাও আমি কল্পনাও করতে পারি না আর কি। জি, ধন্যবাদ।
আমি এবার জনাব আবহানা রাজাকের কাছে আসি, একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। আসলে অন্তর্বর্তী সরকারের অধিকাংশ উপদেষ্টা যদি বিরোধিতা করেই থাকেন এই চুক্তির ব্যাপারে, প্রধান উপদেষ্টা আসলে তৎকালীন প্রধান উপদেষ্টা কেন আসলে এই চুক্তি করলেন সেটি জানতে চাই। আবার জনাব মাহবুব কামাল বললেন যে আমেরিকার শত্রু হওয়া ভালো, বন্ধু হওয়া ভালো, কিন্তু শত্রু হওয়া ভালো কিন্তু বন্ধু হওয়া আরও বিপজ্জনক। দুঃখিত, আমি আবার কারেকশন করে বললাম। এত কিছু জানার পরও, এই এত সুন্দর একটা সংলাপ জানার পরও আসলে কেন অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে এসেও এই চুক্তি করলো, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। কামাল ভাইয়ের কথাটি ধরি, আমেরিকার নিয়ে একটা প্রবাদ আছে, একটা কথা আছে যে আমেরিকা যার বন্ধু তার নাকি শত্রুর প্রয়োজন হয় না, এরকম একটা কথা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি গ্লোবাল ভিলেজে আজকে কেউ যদি ভাবে যে অমুক দেশ আমার বন্ধু, তার মতো মানে ইলিটারেট লোক আমার মনে হয় না কেউ আছে। কারোই ভাবা উচিত না পৃথিবীতে আমার কেউ বন্ধু। যার যার স্বার্থ নেই। থিঙ্ক অ্যাবাউট ইউর ফ্যামিলি লাইফ, ইউ উইল গেট দ্য সেম থিং। তো সেখানে আমি যাচ্ছি না। যাচ্ছি যে এই চুক্তি নিয়ে যখন কথা হচ্ছে, চুক্তি নিয়ে সুস্পষ্টভাবে খলিল সাহেব, আরেকজন বোধহয় ফরিদ আক্তার, দুজন বলছে জামাত বিএনপি তাদের সম্মতি নিয়ে চুক্তি করা হয়েছে। তার মানে এনসিপির সাথেও চুক্তি করা হয়েছে। তখন এনসিপি পার্টি ছিল না, বাট এনসিপির সাথে আলোচনা করা হয়। হ্যাঁ, আলোচনা করা হয়েছে, বা উপদেষ্টারা ছিল, তাদের তো উপদেষ্টাও ছিল পরবর্তীকালে যারাই। তো সেক্ষেত্রে জামাত দায় সারা গোছে বলুক আর যেভাবেই বলুক, তাই বলছে যে না, আমাদের সাথে এটা নিয়ে কোনো কথা হয় নাই। কিন্তু বিএনপি দলটা অথবা সরকার এখন পর্যন্ত সুস্পষ্টভাবে তারা বলে নাই যে তাদের সাথে তারা সম্মতি দিছিল কি দেয় নাই, তাদের সাথে কথা হয়েছিল কি হয় নাই। সুতরাং বিষয়টা আপনি যদি ইফ ইউ কিপ সাইলেন্ট, আমি কি ধারণা করব। 2 নম্বর আসেন, এই চুক্তিটা আপনি যদি সুস্পষ্টভাবে বলছি, আর্টিকেল 6, আমি সবাইকে বলবো এটা পড়ুক। সবাই বলে গোপন চুক্তি, না, এখন গোপন বলতে কিছু নাই, অনলাইনে আছে, সবাই পড়ছে। আর্টিকেল 6-এ বলা আছে এটা টার্মিনেট কেমনে করবেন, এই চুক্তি বাতিল করার ক্লজ আছে। গল্প করলে হবে না যে বাতিল করা যাবে না, ক্লজ আছে। 2 নম্বর, এনফোর্সমেন্ট 6.4 আর্টিকেলে বলা আছে। শুধু তাই না, 6.6 আর্টিকেলে বলা আছে এন্ট্রি ইনটু ফোর্স। এটাকে যে এন্ট্রি করবেন, ফোর্স অ্যাপ্লাই, মানে এটা যে কার্যকর করবেন কখন, 60 days আফটার ইট ইজ সাইন্ড। 9/2 তারিখে স্বাক্ষর হয়েছে, 9/2/2026 স্বাক্ষর হয়েছে। তারপরে 60 days মধ্যে এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে একটা অধিবেশন কিন্তু শেষ হয়ে গেছে। সরকারের 100 দিন কিন্তু হয়ে গেছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। সরকারের 100 দিন পার হয়ে গেছে, পার্লামেন্টে আলাপ হয় নাই, বিএনপি সরকার কিছু বলে নাই, বিএনপি দল কিছু বলে নাই, বাট এই যে চুক্তি, তাহলে নিশ্চয়ই সেটা 60 days পর এটাকে ফোর্সে চলে গেছে। তাহলে যদি ফোর্সে যেয়ে থাকে, এই সরকার গেছে, আমরা কেন অন্ধকারে? তার তো এটা তো এনফোর্সমেন্ট হয়ে গেছে। তাইলে যদি এটা কার্যকর না হইতো, তাহলে তো আমরা জানতে পারতাম যে কার্যকর হয় নাই। তাহলে সরকার যাওয়ার পর, নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে আলোচনা না করে ওনরা কেন এটা এক্সিকিউশনে গেলেন, এনফোর্সমেন্টে কেন গেলেন? আমি জানি না গেছে কি না। যদি যায় থাকতো তাহলে তার এত আলাপ হইতো না। আর না যেয়ে থাকলে, আর যদি যেয়ে থাকেন, তাহলে একটা নির্বাচিত সংসদ, পার্লামেন্ট সেটা জানে না। ইউনূস সাহেব তো কাজ করেই গেছে, ইউ হ্যাভ টু পে ফর ইট। আপনার আজকে ইউনূস সাহেবের মৃত্যুদণ্ড দেন না, চুক্তি চেঞ্জ হবে? আপনি তাহলে চুক্তি করলেন কেন? কারণ তো বলছেন এই চুক্তি বাতিলযোগ্য। কে? অনেকেই বলছেন এই চুক্তি, আমিও তো বলছি বাতিলযোগ্য। তাই না, এখানে আপনি আরো আসেন। এই যে আজকে যে চুক্তিটা হইল, এই চুক্তিটা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। কারা বলতেছেন? মাহবুব ভাই বলতেছেন। ধরেন তর্কের খাতিরে আমিও বলতেছি দেশের জন্য খারাপ, আপনি বলেন, নাহারিন বলুক, কথার কথা। আমরা সবাই খারাপ বললে আপনি সরকার বলছেন না কেন? আপনি সরকার বলছেন না কেন? তাহলে আপনাকে তো সুস্পষ্ট বলতে হবে। আমি এই সরকারের বা অন্য দলের প্রসঙ্গে একটু পরে যেতে চাই। আমি আপনার কাছে স্পেসিফিক একটু জানতে চাই যে আসলে এতজন উপদেষ্টা নিষেধ করবার পরও কেন 2-3 জন উপদেষ্টাকে সাথে নিয়ে এই চুক্তি বাস্তবায়ন করতে হলো? না, এই চুক্তি করতে হলো কয়জনকে নিয়ে করছে আমরা তো জানি না। আমরা তো বিএনপি ছিল, জামাত ছিল, সবাই তো ছিল। কয়জনকে নিয়ে করছে মানে কি? আমি তো আপনাকে পড়ে শোনালাম, 4 জনের কথা আমি পড়ে হ্যাঁ, শুনান।
চারজনই তো থাকবে, থাকার সময় ফাইনাল এক্সিকিউশনে কয়জন থাকবে? 2টা লোক স্বাক্ষর করবে, তারাই তো থাকবে, আর 2-4জন থাকতে পারে। 1 2 যে সমস্ত উপদেষ্টা বলতেছে, না আমি বলছি এই যে প্রভাবশালী উপদেষ্টাদের কথা আপনাকে বললাম, আসিফ নজরুলের কথা বললাম, তৌহিদ হোসেনের কথা বললাম, তারাই তো নেই। তারপরে এই চুক্তি আসলে কিভাবে হয়? তারা নাই বললো কি আপনাকে? কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এটা কালের কন্ট্রাক্ট অফিস না? এই কালের কন্ট্রাক্ট অফিসে আমরা এখানে টকশো করতেছি না? তো ওইদিকে কি হইতেছে আমি ওই জায়গায় প্রেজেন্ট, আপনি না থাকতে পারেন, আপনি জানবেনই না বললে হবে? একটু আগে পরে জানবেন নাকি? তামাশা নাকি? 1 নম্বর। 2 নম্বর, তৌহিদ সাহেব বলছিল উনি নাকি 3 বার, আমি কিন্তু তাদের কথাই আপনাকে বলেছি, তৌহিদ সাহেব বলছে 3 বার নাকি উনি পদত্যাগ করতে চাইছেন। আপনি করতেই যদি চাবেন, ঠেকায় কি আপনারে? কেউ যদি বলে যে আমি এখানে থাকবো না, তাকে ঠেকায় কিভাবে? তারপরে আপনাকে বলতেছি, গল্প যে যতক্ষণ রূপকথার গল্প করতে পারবে। আমেরিকা এমন একটা জায়গা আছে, সে চুক্তি না করে যদি মুখেও বলে, হ্যাঁ তোমরা আমার অনুমতি ছাড়া ওখান থেকে তেল কিনতে পারবে না, বাংলাদেশের ক্ষমতা নাই যে অনুমতি ছাড়া তেল কিনবে। আচ্ছা, তার মানে আপনার এবার শেষ করি। জি, শুধু তাই না, আপনি আরো যাই না রাখেন, বাংলাদেশের সামনে বিকল্প কি ছিল? চুক্তিটা না পড়ে সবাই কথা বলে। এই চুক্তি আমেরিকাও বাতিল করতে পারে কালকে সকালবেলা। কালকে সকালবেলা যদি আমেরিকা বাতিল করে দেয়, তাহলে কি হবে? আপনার লাভ হবে? না যাই না বলে, কেন হবে না আমি সেটা বলে দিচ্ছি। যখনই তিনি চুক্তিটা বাতিল করে দিবেন, তখনই আপনার ট্যারিফ গার্মেন্টসের উপরে 19% থেকে 35-এ চলে যাবে। কারণ 35% ট্যারিফ করার পর এই চুক্তির মাধ্যমে ওইটাকে রিডিউস করা হয়েছে। কেউ কেউ আবার এটাও বলে যে সুপ্রিম কোর্ট নাকি, আমেরিকার সুপ্রিম কোর্ট বলছে ট্রাম্প যে সমস্ত ট্যারিফ বাড়াইছিল সেটা বাতিল করে দিছে। ক্লিয়ার করে দিচ্ছি জাতির সামনে, ইট ইজ রং। ওই 35% বহাল হবে, কারণ এক্সিকিউটিভ অর্ডার 14,257 এপ্রিল 2025 আমেরিকার এক্সিকিউটিভ অর্ডার, সেটাই এইটি ইম্পোজ করছে। বাতিল করছে সুপ্রিম কোর্ট কোনটা সেটা বলি। বাতিল করছে যেমন এই 35% আমার উপর ইম্পোজ করছে। তারপরে আমি তার সাথে তর্ক বিতর্ক করি আরো, তখন সে বলবে 50% দিবা। এরপর যদি আরো বনিবনা না হয়, মানলাম না তোমার এটা, তাহলে 70% দিবা। এই পানিশমেন্ট স্বরূপ যেটা ট্রাম্প সাহেব বাড়াইতে চান, ওইটা বাতিল করে দিছেন। আর এই এক্সিকিউটিভ অর্ডার 35% বহাল। তার এই চুক্তি সাপেক্ষে গার্মেন্টস ট্যারিফগুলো, গার্মেন্টস প্রোডাক্ট আমার ঢুকবে 19%। তো আসলে আমাদের কি লাভ আছে বা কি ক্ষতি সেটা তো আমরা জেনেছি না। আমি আপনার কথা থেকে লাভ ক্ষতি জানেন না, মানুষ আন্দাজে বলতেছে না। আপনার কথা থেকে যতটুকু বুঝতে পারলাম যে আপনি বোঝাতে চেয়েছেন যে সব উপদেষ্টার দায় আছে। আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে এই চুক্তি যে হয়েছে সব উপদেষ্টারই দায় আছে, উপদেষ্টাদের আছে, এই সরকারেরও আছে। আচ্ছা, তারা যদি জেনেই থাকে, তারা যদি জেনেই থাকে, তাহলে এখন কাদা ছোড়াছুড়ি কেন করছেন? এই তো কাদা ছোড়াছুড়ি করছে কেন জানেন বলি? কেন কাদা ছোড়াছুড়ি কারা করছে? এই আমরা কয়জন দায়িত্বশীল যারা, যার কথায় নড়াচড়া হয়, যেমন যার কথায়, যার টেলিফোনে মন্ত্রী হয়, যার ইচ্ছায় মন্ত্রী হয়, মন্ত্রী চলে যায়, যার ইচ্ছা আইজিপি হবে, তারাই তো অথরিটি দেশটার। তারা তো সাইলেন্ট। বলেন না, আমি তো আবার বলছি, বিএনপির দলীয়ভাবে মুখপাত্র অফিসিয়ালি কেউ বলছে চুক্তি সম্পর্কে আমরা জানি না, কিংবা এই সরকার এর তরফ থেকে আসছে এই চুক্তি আমরা জানি না, কিংবা অলরেডি তো এক্সিকিউট হয়ে গেছে। এই এক্সিকিউট করছে ইলেকশনের পরে। এই যে ইলেকশনের পরে করছে, আলোচনা করছে সরকার, করে নাই। তাহলে আমরা কি করি? আমরা এদিকে আলোচনা করতেছি, ওদিকে যা হবার তাই হচ্ছে। জি, ধন্যবাদ। আমি ডক্টর নাহারিনের কাছে আসি। এতক্ষণ আলোচনা থেকে তো আমরা বুঝতেই পারলাম যে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, উপদেষ্টারা বলছেন যে তারা ছিলেন না বিভিন্ন সময়, কিন্তু আলোচনা থেকে বুঝতে পারলাম যে না, এই আসলে দায় আসলে সবার উপরে বর্তায়, কিন্তু তারা এই মুহূর্তে এসে কাদা ছোড়াছুড়ি কেন করছে সেই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। আচ্ছা, প্রথমে মাহবুব কামাল ভাই এটাকে একটু ক্লিয়ার, আমি যদি স্পেসিফিক বলি যে রাজ্জাকি ভাই অভিযোগ করেছেন যে দায় সবার উপরে বর্তায়, সবাই জানে। কি ধরেন, রাজ্জাকি ভাইয়ের সাথে তো অনেকদিন টকশো করি, আপনি ইন্টারিম সময়ে রাজ্জাকি ভাই টকশোগুলো দেখবেন, উনি সবসময় ডক্টর ইউনূসের পক্ষে খুব ভালো করে বলেছেন। এবং আজকে উনি যে উত্তরটি দিলেন, এই যে আপনার ধরুন উপদেষ্টাদের কথা বলছেন, উনি কিন্তু ঘুরে ফিরে বিএনপির ঘাড়েই দোষটা দিচ্ছেন, কিন্তু উনি কিন্তু একবারও আপনি যে স্পেসিফিক প্রশ্নগুলো করছিলেন যে উপদেষ্টারা কেন দায় এড়াতে যাচ্ছে, এটা কিন্তু সরাসরি কোনো উত্তর দিলেন না। এই কারণেই দিলেন না, কারণ হচ্ছে আসলে আপনাকে ধরে নিতে হবে যে এই যে চুক্তিটি হয়েছে সেটিতে আসলে বিএনপির ঘাড়ে এসে পড়েছে একটা ধারাবাহিকতায়। আপনি ইন্টারিমের সময় দেখেছেন যে এমনকি কোনো সিস্টেমের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল যে বিএনপি যেটি বলেছে সেটি হয়েছে?
সেটি তো হয় নাই। তার মানে বিএনপি এখন পর্যন্ত এটা সত্য যে সে ক্লিয়ারলি বলে নাই বা সরকার বলে নাই যে তারা এটা জানতো কি জানতো না, এই কথাটা সরকার বলে নাই। কিন্তু জামাতে ইসলামী তো সরাসরি বলে দিয়েছেন যে তারা জানতো না। আমরা সত্য মিথ্যা সেটা জানি না, তবে এই দলটি এরকম করেই কোনো না কোনো সাইড নিয়ে নেয়, এটা তাদের জাতীয় অভ্যাস। কিন্তু আপনি যখনই বলেন না কেন, একটা প্রশ্নের উত্তর আমাকে দেন, এই চুক্তিটা কি শুধু বাংলাদেশ করেছে? এরকম চুক্তি কি শুধু বাংলাদেশে হয়েছে? না, কিন্তু পৃথিবীর অনেক দেশের সাথেই কিন্তু যুক্তরাষ্ট্রে এরকম চুক্তি হয়। এবং যুক্তরাষ্ট্র আপনি যতই এখানে গলা ফাটিয়ে ফেলেন, যুক্তরাষ্ট্রকে একেবারে আপনি অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে দেন, কিন্তু যুক্তরাষ্ট্র তো আসলে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে হলে একটা ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টরকে আপনাকে মেনে নিতেই হবে। এই যে আমরা আজকে এত কথা বলছি, যখন হামলা হয়, ইরানে হামলা হয়, যখন প্যালেস্টাইনে মানুষ মরে, তখন আমরা কি করতে পারি? আমরা কি কিছু করতে পারি? পারি না। তার মানে পৃথিবীর ইতিহাস বলে পরাশক্তি থাকবেই, এবং সেই পরাশক্তির আন্ডারেই আপনাকে বেঁচে থাকতে হবে যদি আপনি আমাদের মতো দেশ হন। কিছু করার নাই। কিন্তু এই যে কথাগুলো আসছে যে এই চুক্তিতে আপনি না, যে আপনার ট্যারিফের বিষয়গুলো ছিল, এটা বেড়ে যেত বা কিছু, কিন্তু আমি এখন পর্যন্ত মনে করি সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে ডক্টর জাহিদুর রহমান, উনি একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে এই চুক্তির অনেক কিছুই আছে যেটা রিভাইজ করা সম্ভব এবং সেই পথে সরকার হাঁটবে। এখন সরকার চুক্তি নিয়ে সেটা না হয় পরে হাঁটলো, কিন্তু আসলে এই যে উপদেষ্টারা এখন কাদা ছোড়াছুড়ি করছেন সেটি উচিত কিনা, আমি এই বিষয়ে একটু উপদেষ্টারা থাকতে চাই। কাদা ছোড়াছুড়ি করছেন, এই প্রশ্ন উত্তর তো রাজ্জাকি ভাই দিলেন না। কিন্তু আমি মনে করি যে উপদেষ্টারা কাদা ছোড়াছুড়ি করছেন, এটা যেমন কামাল ভাই বলেছেন যে আওয়ামী লীগ ফেরত আসছে, এটা শুনে তা না। ভয় পাচ্ছেন। না, এটা আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে এই উপদেষ্টারা যারা কাদা ছোড়াছুড়ি করছেন, ট্রাস্ট মি, এরা প্রত্যেকেই কিন্তু মিডিয়াতে সরব ছিলেন। তারা যতই বলুক একটা কিচেন ক্যাবিনেট ছিল, আমি কিছু জানতাম না, আমি কিছু জানতাম না, কিন্তু কিচেনের রান্নাটা আসলে খুবই সুস্বাদু ছিল, যে রান্না ত্যাগ করে তারা বের হয়ে আসতে পারে নাই, তারা রিজেক্ট করতে পারে নাই খাওয়াগুলোকে। আজকে আপনি বলছেন যে আপনি পদত্যাগ করতে চেয়েছেন, কে আপনাকে না করেছিল পদত্যাগ করতে? অথবা উপদেষ্টা থাকা অবস্থাতেই আপনি কেন এই কথাটা বললেন না? কালকে আপনি দেখেছেন একজন মন্ত্রী পদত্যাগ করেছে পার্বত্য চট্টগ্রামে। পদত্যাগের ইতিহাস তো বাংলাদেশে সেরকম করে নাই। তাহলে আপনি যে এত বলছেন যে আমি পদত্যাগ করতে চেয়েছি কিন্তু করি নাই, অথবা আসিফ নজরুল সাহেব, অথবা আপনি দেখবেন রিজওয়ানা হাসান বলেন বা ফরিদা আপা বলেন, যাদেরকে আপনি দেখেছেন, যে চারজন উপদেষ্টা সবচেয়ে বড় বড় কথা এই মুহূর্তে বলছে, তারা কিন্তু ওই সময় স্ক্রিনে সবচেয়ে পাওয়ারফুল উপদেষ্টা ছিল। তার মানে হচ্ছে কি, যখন ক্ষমতার পালাটা বদলে গেছে এবং এক ধরনের জনরোষ তৈরি হচ্ছে, এবং যে কথাটি মাহবুব কামাল ভাই বলছিলেন যে প্যান্ডোরার বক্সটি ওপেন হচ্ছে, তখন আপনার আসলেই একটা সেফ এক্সিট দরকার। এটা এমন না যে আওয়ামী লীগ আসছে বলে এই ধোঁয়াশা তুলে তারা এই কথাগুলো বলছে, তা না। আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এখন এই প্রশ্নগুলো সামনে আসছে, তারা এটি উত্তর খুঁজতে চাবে, এবং যে সেফ এক্সিটের কথা মাহবুব কামাল ভাই বললেন সেটা খোঁজার জন্যই করছে। আসলে বাংলাদেশের ইতিহাস তো তাই বলে যে যে কোনো একটা রাজনৈতিক দলই যখন ক্ষমতায় আসে, বা যারাই রাজনীতি ছাড়াও যারা ক্ষমতায় আসেন, তারা কিন্তু পূর্ববর্তী যারা আছেন সবাইকে দোষারোপ করার একটা কালচার আমাদের ভেতর আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তাদের গা বাঁচানোর জন্য তারা এই কথাগুলো বলেছেন, কিন্তু সত্যিই যদি তারা দেশপ্রেমিক হতেন, তাহলে আমি কোনোদিনও ওই দৃশ্যটা ভুলতে পারবো না যেটা দেখেছি, ডক্টর ইউনূস হেঁটে যাচ্ছেন, পাশ দিয়ে বলছেন যে আপনাকে 5 বছর চাই, 5 বছর চাই, এবং উপদেষ্টারা বলছেন যে আমরা আসলে রিজওয়ানা হাসান স্পেশালি উনি বলেছেন যে 53 বছর রাজনৈতিক দলরা কি করেছেন, আগে সংস্কার তারপর নির্বাচন, এবং ওই সময় আমরা যা নির্বাচনের কথা বলেছি প্রত্যেককেই একটা তখন সংস্কার বিরোধী, রাজাকার, মানে অনেক কিছু বলা হয়েছে, তাই না? তার মানে ক্ষমতার লোভটা এমন একটি লোভ যেখানে আপনি থাকলে আপনার 5 বছর থাকার ম্যান্ডেট যদি আপনি পেয়ে যান, তখন ওই কিচেন ক্যাবিনেটে থাকাটা আপনার জন্য খুবই লুক্রেটিভ হয়, আপনি সেখানে থাকতে পারেন। কিন্তু যখনই ওখান থেকে আপনি বের হয়ে গেছেন, আপনার গা তো বাঁচাতে হবে। জি, এবার আমি অন্য প্রসঙ্গে যাই। একটু রিপ্লাই দিই, তারপর আপনি দিয়েন। ইউনূস দেশপ্রেমিক নয়, আমি দায়িত্ব সহকারে বলছি, ইউনূস দেশপ্রেমিক নয়, সে আমেরিকার এজেন্ট হিসেবে বসছে। তো আমেরিকার এজেন্ট হিসেবে বসে আসে যখন এই চুক্তি, আপনি দায়িত্ব নিয়ে বলছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে আমি যে টক শোতে শুনি নানান জায়গায় উনি আমেরিকার এজেন্ট, সবাই বলে, তা আমি কি করব, বলে আমেরিকার এজেন্ট খলিলুর রহমান। আমরা আপনি মেনে নিচ্ছেন? আমি মেনে নিচ্ছি, কিন্তু দায়িত্ব নিচ্ছেন না, যেটি বলেছেন দায়িত্ব তাহলে নিচ্ছেন। তিনি দেশপ্রেমিক না, কথাটা বুঝলেন? ঠিক আছে, দেশপ্রেমিক না, কারণ দেশপ্রেমিক কেউ এই চুক্তি করবে না। বিএনপি দল তো দেশপ্রেমিক,
আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সেদিন যদি বিএনপি বলতো এই চুক্তি করার দরকার নেই, আপনি গেট লস্ট, আপনি চলে যান, নির্বাচন যখন খুশি তখন হোক, নির্বাচন যখন খুশি তখন হোক, আপনি চলে যান, তাহলে ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে পারতো না। মাই চ্যালেঞ্জ, বিএনপি যদি না করতো, চ্যালেঞ্জ থাকতে পারতো না। তাহলে সেই চুক্তি হইল কেন? ইউনূস দেশপ্রেমিক নয়, আপনি দেশপ্রেমিক, দেশটাকে ভালোবাসেন আপনারা। সেদিন ইউনূসকে তারাই দিতেন এবং তারপরে নির্বাচন আরো 3 মাস পরে হইতো। আপনারা সেদিন করলেন কেন? কারণ আপনারা ইতিমধ্যে এস্টাবলিশ করছেন কি, নাম্বার 1, নির্বাচনী যাতে বাহানা না, আপনাদের মধ্যে কি আপনি ছিলেন না? না আমি বলি, নির্বাচনী যাতে বাহানা না হয় সেজন্য আমি জুলাই সরকারে আমরা স্বাক্ষর করেছি, তাদের স্টেটমেন্ট। গণভোট নিয়ে যাতে গণভোটে স্বাক্ষর না করলে নির্বাচন নাও দিতে পারেন, রাজি না হইলে, তাই আমরা রাজি হয়েছি। তাহলে কি শুধু নির্বাচনটা আপনার কাছে প্রধান, নির্বাচন না হইতে পারে সেই জন্য আপনারা স্বাক্ষর করেছিলেন আমেরিকার চুক্তি, আপনাদের সম্মতি নিছিল? না হলে আপনি তাড়ায় দেন নাই কেন সেদিন ইউনূস সাহেবকে? আমি চ্যালেঞ্জ করে বলছি, ইউনূস সাহেবকে তাড়ানোর ক্ষমতা তাদের ছিল, তাহলে তাদের কাছে নির্বাচন করে ক্ষমতায় যাওয়াটা ছিল বড়, এবং ক্ষমতায় গেলেই বোধহয় শেষ হয়ে যাবে। এটা এক্সিকিউশন হয়েছে, কিন্তু মানে এনফোর্সমেন্ট কার্যকর হয়েছে ক্ষমতা নেওয়ার পর। আমি আবারও বলছি, ক্ষমতা নেওয়ার পর। তাহলে সেদিন আপনারা ইউনূস সাহেবের তাড়াই দিলেন না কেন? একটু আগে নাহারিন বলল আমি ইউনূস সাহেবের পক্ষে কথা, আপনি ইউনূস সাহেবের মৃত্যুদণ্ড দেন না কেন? তাকে টাচ করতে পারছেন না কেন? এখনো তাকে কেন আমার এসএসএফ দিয়ে লালন পালন করতে হচ্ছে? কারণটা কোথায়? বহু লোকে বলে এই কথাটা, যে উনি এখন গার্ড নিয়ে বাতিল করা হচ্ছে না কেন, তার সিকিউরিটি গার্ড, তাকে কাস্টডিতে নেওয়া হচ্ছে না কেন, তার বিরুদ্ধে প্রসিডিং ড্র করা হচ্ছে না কেন? সব ইউনূস যদি করে থাকে, এক্সিকিউশন করছেন ক্ষমতা আসার পর। আমি আবারও বলছি, ইউনূস সাহেবকে সেদিন তাদের তাড়ায় দেওয়া উচিত ছিল, কিন্তু তারা নির্বাচন করে ক্ষমতায় যাবেন সেই মোহ তাদেরকে পেয়ে বসছিল আমার দেশের এত বড় সর্বনাশ করে। জি, এবার একটু জনাব মাহবুব কামালের কাছে আসি। আমি জনাব রাজ্জাকের কথা থেকে একটি প্রশ্ন আপনার কাছে রাখি, আপনি আপনার মতো করে বলেন। উনি বলছিলেন যে নির্বাচন করে ক্ষমতা নেয় বিএনপির মূল লক্ষ্য ছিল, আপনার কাছে তাই মনে হয় কিনা? হ্যাঁ, তা তো বটেই। দেখেন, ওই যে ইংরেজিতে একটা কথা আছে, এন্ড জাস্টিফাইজ মিনস। হ্যাঁ, যে এখন মানে বিএনপি যা যা করেছে 18 মাস, সবই তাদের জন্য কি বলে, তাদের পারপাস সার্ভ করার জন্য সঠিক প্রমাণিত হয়েছে, কারণ তারা ক্ষমতায় যেতে পারছে। সো এটা এথিক্যাল প্রশ্নে আমি যাব না। শুনেন, একটা হার্ড রিয়ালিটি শুনেন। সেটা হচ্ছে যে আমেরিকা এখন একটা ইউনিপোলার দেশ না। এটা আগে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন বাইপোলার ছিল। এখন এই ইউনিপোলার পৃথিবীতে আমেরিকা সে বলতেছে যে সারা পৃথিবীকে সে 150 বার ধ্বংস করে দিতে পারে, এরকম একটা শক্তি। এবং এই শক্তির যে এখন কি বলে চূড়ায় বসে আছে, সে একটা লুনাটিক, সে একটা পাগলা, সে একটা ইরাটিক, এবং তার মধ্যে কোনো ন্যায় নীতি এথিক্স কিচ্ছু নাই। তাইলে পুরো পৃথিবীর অবস্থাটা কি? একে তো শক্তিশালী, 150 বার ধ্বংস করতে পারে পৃথিবী, আর এই শক্তি নিয়ন্ত্রণ করতেছে কি? একটা পাগলা, একটা পাগল। তাইলে এরকম একটা অবস্থায় উই আর ডেস্টাইন্ড টু সাফারিংস, এইটা আমাদের নিয়তি। আপনার বাসার পাশে যদি একটা টপ টেরর থাকে, সে আপনাকে ইরিটেট করবে, আপনার কিচ্ছু করার নাই। এইটা মানে আমি কি বর্ণা, আমার একটা হিউম্যান রাইট আছে, আমার একটা আছে, আমাকে কেন করবে, হ্যারাসমেন্ট করবে ইত্যাদি, চলবে না। সে টপ টেরর, সে আপনাকে করবে। এইটা ইউ আর ডেস্টাইন্ড টু সাফারিংস। সুতরাং আমেরিকা এটা করবে, এবং এইটা আমাদের কি করা উচিত ছিল সেটা পরে আসতেছি। দেখেন, আপনি যদি এখন চুক্তি বাস্তবায়ন না করেন, তাইলে কি হবে? আমাদের গার্মেন্টসের কি হবে? ধরেন আমাদের গার্মেন্টসের কি, আমরা তো গার্মেন্টসের জন্য তো আমেরিকার আমাদের একটা বড় হাব, তাই না? তো সে তো তখন আমাদের গার্মেন্টস রপ্তানি সেটা একটা নানা রকম মানে গিরিঙ্গি করবে। ফলে আমাদেরও তো কিছু দায় আছে, এবং এগুলিকে ক্যাপিটালাইজ করে আমেরিকা আমাদের উপরে এমন একটা চুক্তি ইম্পোজ করছে। প্রত্যেকটা ক্লজ হচ্ছে একটা অ্যাটম বোমা। হ্যাঁ, প্রত্যেকটা যে সমস্ত বলা আছে, যেমন বোয়িং কিনতে হবে, তো এত টাকার তেল কিনতে হবে, এত টাকার কৃষি পণ্য কিনতে হবে, তাদের গুণগত মান নিয়ে প্রশ্ন করা যাবে না, জেনেটিক্যালি মডিফাইড ফুড খাইতে হবে, এইটা নানা রকম আছে, তাই না? প্রত্যেকটা এক একটা অ্যাটম বোমা। এইটা ওই যে ইরানের মতো বোমা মারতে হবে না, এই বোমা এই চুক্তির মধ্যেই আছে। ফলে এইটা উই আর ডেস্টাইন্ড টু সাফারিংস। কি করা উচিত ছিল, যেটা ইউনূস সাহেব করতে পারতেন সেটা করেন নাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে
যেহেতু ইউনুসের সঙ্গে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, ইউনুস আমেরিকাকে গুড হিউমারে রেখে যতটা সম্ভব একটা মানে কি এমন একটা সম্পর্ক করা উচিত ছিল যাতে আমাদের উপর, অনেক দেশের সঙ্গে কিন্তু এই চুক্তি হয়েছে, নট অনলি বাংলাদেশ, যে ঠিক আছে, কেন সে বলে নেই আমরা বড় মাঠের খেলোয়াড়, ইউনুস বলে নেই, তা আপনি বড় মাঠের খেলোয়াড়, তো আপনি আমেরিকার সঙ্গে একটা মানে কি বলে যে গুড হিউমারে রেখে আমেরিকাকে কেন আপনি আমাদের স্বার্থগুলো আদায় করলেন না, বা এ ধরনের বিপদ কেন আমাদের আসলো? আপনি যদি বড় মাঠের খেলা হয়ে থাকেন, তার মানে হচ্ছে সে নিজেও ওই যে বললো না, শুনে দেখেন, আমি বলি কালকে আমি ভাবতেছিলাম যে আমরা স্কুল জীবনে যেসব জিনিস পড়ছি, হ্যাঁ, এগুলির বাস্তবে তো কোনোটারই কোনো ইমপ্লিকেশন নাই। হ্যাঁ, আমরা দেশপ্রেম একটা পড়ি নেই, রচনা পড়ি নেই, প্যাট্রিয়টিজম পড়ছি, সবাই পড়ছি। কেউ কি প্যাট্রিয়ট? এভরিবডি ইজ ডিভাইড অফ প্যাট্রিয়টিজম, খালি মুখে বলবে যে দেশপ্রেমিক। আমরা ডিসিপ্লিন রচনা পড়ি নেই, কেউ কি শৃঙ্খলা মানতেছে? আমরা যখন লিখছি এইম ইন লাইফ, তখন কি লিখছি? এমন লিখছি যে দেশ ছাড়া আমরা কিছু বুঝি না, মানুষ ছাড়া আমরা কিছু বুঝি না। হ্যাঁ, সেগুলি কি এখন প্র্যাকটিক্যালি আছে? এবার দেখেন কতগুলি নীতি কথা কীভাবে দেখেন, আমরা খামাখা এগুলি পড়ছি না যে পাপকে ঘৃণা নয়, পাপীকে ঘৃণা নয়, পাপকে ঘৃণা করো। আমরা ঘৃণা করতেছি শেখ হাসিনাকে, আমরা ঘৃণা করতেছি আওয়ামী লীগের যারা করাপ্ট তাদের পাপকে ঘৃণা করতেছি না। কেন করতেছি না? এই পাপ আমরাও করব। এই পাপ যেহেতু আমরাও করব, সেহেতু এই পাপকে ঘৃণা করতেছি না। ঘৃণা করতেছি যে পাপ করছে, ঠিক আছে? আমরা পড়ছি না অন্যায় যে করে আর অন্যায় যে সহে যেন ঘৃণা তার তৃণসম দহে। তো এই যে এত অন্যায় যে হইল 18 মাসে, এইটা কেন সহ্য করতেছি? তাহলে তো আমি অন্যায়কারী। রবীন্দ্রনাথের ভাষা, মানে রবীন্দ্রনাথের ওটা যদি আমরা মানি, তাহলে যেন ঘৃণা তব তৃণসম দহে, মানে অন্যায়কে যেভাবে যে করে আশ্রয় দেয় একই। আমরা কি এই অন্যায়গুলো কি করতেছি? আমরা করতেছি, অ্যাড্রেস করতেছি, সহ্য করতেছি, তো একই তো কথা, আমরা অন্যায়কারী। তো যে নীতি কথাগুলো আমরা স্কুল জীবনে পড়ছি, যে সুবচনগুলি পড়ছি, এই যে আমি সেদিন একটা টক শোতে বলছিলাম যে 72-73 সালে আব্দুল্লাল মামুনের একটা কি বলে নাটক খুব চলছিল বেলি রোডে, সেটা হচ্ছে সুবচন নির্বাসনে। আমি বলতেছিলাম যে সুবচন নির্বাসনে চলে গেছে 72-73 সালে। সুবচনের কোনো মূল্য নাই এখানে। আমরা এই যে সব কথা বলতেছি না, কোনো লাভ নাই। হ্যাঁ, যে যার মতো আছে, যে যার স্বার্থ নিয়ে আছে, কোনো লাভ হয় না কেন? কোনো লাভ নাই, এইটা গেছে গিয়া। হয় না কেন? মানে এই লাভগুলো আসলে হয় না কেন? আমাদের কথা কেউ শোনো না কেন? শুনেন, এইটা আমরা যে পলিটিক্সটা করছি 54 বছর, হ্যাঁ, এইটা একটা মিসলিডিং পলিটিক্স। মানুষকে মানে কি বলে বিভ্রান্তির চোরাগলিতে নিয়ে যাওয়ার পলিটিক্স করছি আমরা, ঠিক আছে? সবাই একটা সোসাইটিকে দেখেন, আমি এই যে সম্প্রতি 2টা দেশ ঘুরে আসলাম, জাপান এবং কোরিয়া। দেখলাম এই যে শৃঙ্খলা, এই যে দেশপ্রেম, এই যে না, কি কেন এভাবে হয়েছে? এটা তাদের যে মানে পলিটিক্যাল কালচার যেভাবে গড়ে উঠছে, তাতে এছাড়াও মানে দিস কুড নট হ্যাপেন আদারওয়াইজ। অন্য কোনোভাবে ঘটার কোনো সুযোগই ছিল না। হ্যাঁ, তাদের অসভ্য হওয়ার কোনো সুযোগ নেই। তারা চেষ্টা করলেও অসভ্য হইতে পারবে না, যে সিস্টেম তারা তৈরি করে দিয়ে গেছে। চেষ্টা করলেও পারবে না। আর আমরা হাজার চেষ্টা করলেও আমরা মানে সভ্য থাকতে পারবো না, এরকম একটা সিস্টেম হয়ে গেছে আমাদের দেশে। হ্যাঁ, ফলে এগুলি বলে লাভ নাই। ইউনুস সাহেব যে কাণ্ড করে গেছে, হ্যাঁ, মানে সে ক্লিন্টন ফ্যামিলির, সে মানে তার ফ্যামিলি ফ্রেন্ড, তার সাথে আমেরিকার সবারই সম্পর্ক ভালো। সে আমেরিকাকে মানে তার মতো করে আমেরিকাকে কনভিন্স করতে পারলো না, উল্টা তার সমস্ত কিছুকে সে পার্সিউ করলো এবং সেগুলি আমাদের ঘাড়ে চাপাই দিল। হোয়াট এ মানে অবনাক্সাস, হোয়াট এ অ্যানোয়িং ডিসগাস্টিং ক্যারেক্টার। হ্যাঁ, ধন্যবাদ। আমি ডক্টর নাহারিন আপনার কাছে আসি। নাসির উদ্দিন পাটোয়ারি, নিশ্চয়ই জেনেন তাকে, এবং তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। তার পোস্টের যে লেখাটি লিখেছেন সেটি একটু পড়ে শোনাই। যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদুদি সাদিক কায়েম, এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই হয়। সাধারণ মানুষ জানতে চায় এবং দর্শকরা আসলে জানতে চায় মারামারিটা কি নিয়ে, কেন বা কারা করছে। আর দ্বিতীয়ত, আদর্শ হিসেবে তিনি যেই রাজনীতিবিদ বা কবি বা দার্শনিকদের নাম উল্লেখ করেছেন, যাদের সঙ্গে তুলনা করলেন বর্তমান যারা রাজনীতিক রয়েছেন আমাদের দেশের,
তাদের সবাই পাকিস্তানের, এটাই তো পাকিস্তানের হওয়ার কেন কথা। হলো? এটাই তো হওয়ার কথা। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি কিছু রাজ্জাকি ভাইয়ের কথা বলতেই চাই। রাজ্জাকি ভাইয়ের তো ধরেন সবসময় একটু প্রেশারটা হাই থাকে যখন টক শোতে আসেন, তো রাজ্জাকি ভাই উত্তেজিত থাকেন। রাজ্জাকি ভাই আজকে ইউনুসের কথা বলছেন যে কিন্তু 9 তারিখে চুক্তিটা হয়েছে, আই থিঙ্ক 9 ফেব্রুয়ারি, এবং আমার ধারণা 9, 10, 11, 12, 13, 14 প্রতিদিন রাজ্জাকি ভাইকে আপনি কোনো না কোনো চ্যানেলে দেখেছেন। কিন্তু এই উত্তেজনাটা চুক্তি নিয়ে বা কথা বলাটা ওই সময় রাজ্জাকি ভাই ছিল না। রাজ্জাকি ভাই বলে নাই, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। কোথায়? এখন রাখেন। রাজ্জাকি ভাই একটু 9 শিক্ষা তারিখে তো করেনি। চুক্তি নিয়ে কথাই হয় না এই দেশে, জানেই না তো না না, মানুষে। আমি 9 বলছি তারিখ হইছে? যখন পরবর্তী সময়ের থেকে কথা পরবর্তী সময় তো আলোচনা হইছে, আমরা করছি। রাজ্জাকি ভাই আমি একটু কথাটা আপনার না, না, কথার ঠিক সময় আছে। তো আমি না, না, কথা ঠিক বলি আছে। না, আপনি পরে বলেন। হ্যাঁ, এখন যেটা হচ্ছে আমি বলছি যে রাজ্জাকি ভাই টেলিভিশনে একটা ভেরি প্রমিনেন্ট ফেস, এন্ড এভরিডে কোনো চ্যানেল খুললে আপনি 3-4টা টক শো করে। তো এখন যেটা হচ্ছে যে এখন যেটা উনি বলছেন, আমি কথা শেষ করি, সেটা হচ্ছে যে ইউনুসকে কেন মৃত্যুদণ্ড দিয়ে দিলাম না। হ্যাঁ, এগুলোও আসলে কোনো মানে এগুলো কথা বলা মানেও আমি মনে করি যে আমাদের মতো মানুষরা তারা এই ধরনের কথা বলতে পারে না। একটা নির্বাচন আপনি কেন ইউনুসকে ওই সময় চুক্তির কথা বলে হটিয়ে দিলেন না? বিএনপির ক্ষমতা ছিল। দেখেন বিএনপি একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশে এই দলগুলো যে কয়টা বৃহৎ দল আছে তারা নিশ্চয়ই ইলেকশনই করতে যাবে, কারণ একটা গণতান্ত্রিক দলের প্রথম প্রক্রিয়াটাই হচ্ছে গণতন্ত্রের উত্তরণ হচ্ছে ইলেকশন। সো সেই পথেই বিএনপি হেঁটেছে, আমি এটাকে কোনো অন্যায় মনে করি না। এখন যে বিষয়টি হচ্ছে আপনি বলছিলেন পাটোয়ারি, এই ছেলেটাকে নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, কারণ কামাল ভাই বলছিলেন যে ওই যে ছোটবেলায় আমরা অনেক কিছু পড়েছি না, ছোটবেলায় কিছু জিনিস আমরা পড়েছি কিন্তু যে এটা খুব অশ্লীল শোনা যাবে, কিন্তু একটা কবিতা পড়েছে যে কুকুর কামড়ালে মানে তাকে কামড়াতে হয় না। এই ছেলেটার একটা সমস্যা হচ্ছে সে সবসময় সেন্টার অফ অ্যাট্রাকশন থাকতে চায়, কারণ আপনার যখন যুক্তি থাকবে না, আপনার যখন আমি জানি না এটা বলা ঠিক কিনা, যে পলিটিক্যাল ওই জায়গাটা থাকবে না তর্ক করার বা পড়াশোনা থাকবে না, তখন আপনি এমন কিছু করতে চাবেন যেটা দিয়ে আপনি সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকতে পারেন। তার বক্তব্য প্রতিটি কথাই আপনি দেখবেন সে যেভাবে কথা বলেন এটা আসলে গণায় ধরার মতো না। তবে উনি যে দেশটির নেতাদের কথা বলেছেন এটাই তো হওয়ার কথা। তার মানে হচ্ছে কি, যে দেশ তিনটি মানে দেশের কথা বলে এবং 3 জন নেতার কথা বললেন, আপনি যদি, আমি সবসময় এই কথাটা বলি, ওই যে এখন বললে আবার অনেকের গাত্রদাহ হবে, গুপ্ত। হ্যাঁ, এই যে এনসিপিতে যারা আছেন, হ্যাঁ, বা যারা রাজনীতি করেন, আপনি তাদের ইতিহাস ঘেঁটে দেখবেন, হয় তারা 24-এর আন্দোলনের আগে হয়তো তারা ছাত্রলীগ ছিল, অথবা তারা এমন জায়গায় ছিল যে যাদেরকে আপনি এই মুহূর্তে নেতা হিসেবে বলছেন এখান থেকে একজনকে বেছে নিতেই হবে, তো তারা আসলে এরকমই কোনো না কোনো জায়গায় ছিল। তো তাদের আইডিয়াটা তো আসলে এটাই হবে, তাদের ব্রেনের মধ্যে তো ওটাই আছে, মওদুদিবাদী আছে, তাদের ব্রেনের মধ্যে তো জিন্নাই আছে। আপনি কি দেখেন নাই যে এই গত 18 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার জন্মদিন পালন করা হয় নাই? হয়েছে তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এটা হয়েছে। দেখেন কাওয়ালি গানের আসর হয়েছে। এবং এদের সমস্যাটা কি জানেন, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মন্ত্রী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোচিং সেন্টার বলবে তখন শিবির সেটা লিখে প্রতিবাদ করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তাদের নেতারা বেশ্যালয় বলে, আই এম সরি ফর মাই ওয়ার্ডিং, এসব কথা আমি বলতে চাই না শব্দগুলো, এটা নিয়ে কিন্তু তারা কখনো কোনো প্রতিবাদ করে না। তার মানে এই ছেলেটি যখনই যে কথাটা বলে আপনাকে ধরেই নিতে হবে সে সেন্টার অফ অ্যাট্রাকশন থাকতে চায়। ইভেন এই ছেলেটি প্রধানমন্ত্রীকে নিয়ে যে কথাগুলো বলেছেন, আপনি দেখেছেন যে ওই সময় 111-এর কথা, 111-কে কি আমরা জাস্টিফাই করি? আমরা কেউ তো 111-কে জাস্টিফাই করি না। ইভেন যারা আওয়ামী লীগ করে তারাও করে না, বিএনপিও করে না। এবং প্রত্যেকটি দলের নেতারা যে পরিমাণ নিষ্পেষণের শিকার হয়েছে, সেই মুহূর্তে জনাব তারেক রহমানকে যে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছিল সেটাকে তুলে নিয়ে কথা বলছে। আপনি কালকে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই পাটোয়ারির আরেকটা ভার্সন আছেন, আরেকজন ছাত্র নেতা, তিনি মাশরাফির বাসার সামনে যে কি কথাগুলো বলেছেন, হ্যাঁ, যে সবাইকে পোড়ানো হবে। এখন ধরেন আপনি এখানে বসে বলছেন ইউনুসকে মৃত্যুদণ্ড দেন, একজন বলছে আপনাকে পোড়াবো, এগুলো কি একটা সঠিক রাজনৈতিক চর্চা? আমরা কি তাহলে ঠিক পথে হাঁটছি? জি, ধন্যবাদ। জনাব আবু হেনা রাজ্জাকি, আপনি কিছু বলতে চান? রাজনৈতিক চর্চা তাহলে কোনটা? আপনার কাছেই জানতে চাই, সঠিক রাজনীতির চর্চা কোনটা? আপনি একটা লোকের কথা আছে, হামের জন্য লোক মারা গেছে, কঠিন অপরাধ না? অবশ্যই হওয়া তো উচিত। বিচার হবে না? একটা মামলা হামের জন্য না, হামের টিকার জন্য প্রসিডিং তো ড্র হবে। কার আজকে 8 দিনে কি হইতেছে? 6টা শিশু মারা গেছে, এখানে কত কিছু ঘটতেছে না? জি ঘটছে। হ্যাঁ, মামলা হবে, হইতে তো হবে, জি হচ্ছে না কেন?
হচ্ছে না। ফলাফল কি হবে সেটা পরে। ইউনূস সাহেবের সময় হাম নিয়ে যারা অবহেলা করছে, যারা ইনভলভ এটার ভিতরে, এখন পর্যন্ত আইনি স্টেপ হচ্ছে না কেন? আপনি বলে দিচ্ছেন ক্ষমতা আসার পরে কি অমুক ব্যাংকের থেকে এত লক্ষ, এই দেশ থেকে এত লক্ষ কোটি টাকা, যেমন উনি বলছে পাপকে ঘৃণা করো পাপীকে নয়, ফাইন। এই যে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, আপনি বলে সার মানে তো রিক্সাওয়ালাও বলে, আপনার অ্যাকশনটা কি? আপনি যে বলছেন এই দেশের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, কিসের উপরে? পরিসংখ্যান দিয়ে স্টেপ নিবেন, দ্যাট উইল বি দ্য কারেক্ট ডিসিশন। যে বক্তব্য কামাল ভাই বলে টাকা চুরি হয়েছে, পাচার হয়েছে, আমি বলি, মুদি দোকানে বলে, সবাই বলে, আর আমি সরকারের দায়িত্ব নিয়েও যদি একই কথা বলি, লাভ বিচার তো করতে হবে, স্টেপটা কোথায়? আমি বলছি না কালকে সকালে আপনি মৃত্যুদণ্ড দিয়ে দেন, এই যে রামিসা হত্যা হয়েছে, এটা তো সিদ্ধান্ত নিয়ে নিছি আমরা, জাজমেন্ট চাই খুব দ্রুত, চাচ্ছি না? তো একইভাবে আপনি আমার ব্যাংকের থেকে এত টাকা পাচার হয়ে গেল, আমার এফআইআর কই, দুদকের মামলা কোথায়? তখন আমি তো ইনিশিয়েট করতেই দেখি না। তো আপনি এটা বইলে বইসা থাকেন, ইউনূস সাহেবের অবহেলায় লোক মারা গেছে, বইসা দিচ্ছেন, মানে কি যেটা উনি বলছে, মাহবুব ভাই বলল, তার মানে ওরা যারা করে গেছে আবার আমরা করব। এটা কি দেশ চলবে এইভাবে? আমি বারবার বলছি ডেমোক্রেসির নামে যে আমি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি 18 মাসই তো ধৈর্য ধরছেন, নির্বাচন তো 18 মাস পরেই নিতে পারছেন, আগে তো নিতে পারেন নাই। আপনি যদি গণতন্ত্রে এতই আমরা গুরুত্ব দেই, তাহলে নির্বাচন ইউনূস সাহেব আসার 3 মাস পরে নিতে পারলাম না কেন? ইউনূস সাহেবের কি ছিল? চুক্তি তৈল গিয়ে সেদিন 9 তারিখে, 9/2/2026, হ্যাঁ, নির্বাচনের আগে এই 14 মাস 15 মাস সময় নিল কেমনে? সে এই যে কি সংবিধান সংশোধন করবে, এইটা করবে, সেইটা করে, যাতে বাহানা না হয়। এই 8 মাস যে বাহানা করলো, আপনারা বুঝেন নাই? আপনারা রাজনীতিবিদ না? না, আমি তো রাজনীতিবিদ না। আপনারা বলতে কারা? তাদের কথা বলছি, আপনি ভুল বুঝছেন। ওই যারা গেছে তারা বুঝে না, তারা তো রাজনীতিবিদ। তারা 8 মাস লেফট রাইট করলো কেন? আপনার কি মনে হয় কেন করলেন? কিছু করতে পারে নাই, মানে ইউনূস সাহেব নিয়ে সন্দেহ করছে খালি। উনি শুরুতে এসে বলছে তার এক চুল তার কথা নড়ে না, খালি বলে যে আমি ইউনূসের পক্ষে কথা বলি, আমি যেটা আমি জেনুইন সেটা বলি। ইউনূস সাহেব ক্ষমতা এসেই বলছে আমি অল্প সংশোধন করলে ডিসেম্বর 25-এ নির্বাচন দিব, বেশি করলে জুন 26-এ নির্বাচন দিব। মাঝামাঝি জায়গায় সেই নির্বাচন দিয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর, বরং বিএনপি বা এই ক্ষমতাসীন দল যারা, তারা সংবিধানের দোহাই দেয়। তারা কিন্তু প্রথম একবার বলছিল, আপনাদের খেয়াল আছে কিনা, মাহবুবের খেয়াল আছে, 8ই আগস্ট ইউনূস সাহেব দায়িত্ব নিছে। 7ই আগস্ট বলছেন পল্টনে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। খেয়াল আছে কামাল ভাই? 3 মাসের মধ্যে নির্বাচন চাই। সেই দল আবার পরে শিফট হয়ে গেল, আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। কেন? আপনি সংবিধানে থাকলে ওই 3 মাসের মধ্যে আপনার নির্বাচন নেওয়ার কথা ছিল। তার মানে কি পারেননি। এখন ইউনূস সাহেব চলে গেছে, আপনি বলছেন, আমি আবারও বলছি, এই চুক্তি কার্যকর হয়েছে ইউনূস সাহেব যাওয়ার পর, এবং এই চুক্তি আপনার তখনই বাতিল করতে পারতেন। ইউনূস সাহেব, আপনার নির্বাচন দেওয়া লাগবে না, আপনার চুক্তিও করা লাগবে না, আমার কাছে দেশ বড়। আপনি গণতন্ত্রের নামে নির্বাচন চান, আপনার দেশের এত বড় একটা চুক্তি হয়ে গেল, সেটাকে আপনি অ্যালাউ করলেন। আপনার দেশের 12টা বাজে, আপনি এখন তাহলে এই চুক্তি ফেরত নেন। জি, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনি যে কথাগুলো বলেছেন। এবার জনাব মাহবুব কামালের কাছে যাই, একটু অন্য প্রশ্নে যাব, আমরা আর চুক্তির জায়গাতে ফিরতে চাই না। শেখ হাসিনা বলেছেন যে তিনি দেশে এসে আইনের মুখোমুখি হবেন, যদিও এটা নিয়ে নানান জায়গায় নানান মতামত রয়েছে, প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন যে তিনি এতদিন দেশে ফিরতে চাইলেন না, হঠাৎ করে কেন দেশে ফিরতে চাইলেন, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। আবার এটাও জানতে চাই যে হঠাৎ আওয়ামী লীগের ফেরা নিয়ে সবাই এত সরব হলো কেন? আচ্ছা, একটু পরে এই নাহরিন আমাকে একটু স্ট্রাইক করছে, এটা একটু ব্যাখ্যা করি। উনি এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং 2-1 কথা বললেন না, যে তারা সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চায়। দেখেন, এই যে জেনারেশনটা না, এই জেনারেশনের দুর্বলতার দিকটা আমি বলি একটু, মানে একটু একাডেমিক হই। সেটা হলো যে দেখেন, এই জেনারেশনটা হচ্ছে কিছু 2-4 জন ছাড়া, হ্যাঁ, 2-4 জন ছাড়া বাই অ্যান্ড লার্জ এই জেনারেশনটা হচ্ছে আপনার ইনফরমেশন, মানে টেকনোলজি নির্ভর একটি জেনারেশন। মোর স্পেসিফিকলি ইনফরমেশন টেকনোলজি। বলা হয়ে থাকে টেকনোলজি উইদাউট লিবারেল আর্টস ক্যান টার্ন এক্সপ্লোসিভ। মানে টেকনোলজির সাথে যদি আপনার লিবারেল আর্টস যুক্ত না হয়, এই যে সুকুমার বৃত্তি, হ্যাঁ,
জ্ঞান বিজ্ঞান, তারপরে ধরেন যে ইতিহাস, দর্শন, হ্যাঁ, মিউজিক, এগুলি যদি মানে যুক্ত না হয় তাইলে টেকনোলজিটা একটা এক্সপ্লোসিভের রূপ নিতে পারে। যে কারণে কিন্তু আইনস্টাইন আপনার সিম্বলিক্যালি একটা বেহালার সাথে রাখতেন, যে উনি তো মানে তার মতো টেকনোলজিস্ট তো আর পৃথিবীতে জন্মায় নাই, তার মতো বড় সায়েন্টিস্ট, কিন্তু উনি হাতে একটা বেহালা রাখতেন। এইটা বোঝানোর জন্য যে দিস ইজ এ লিবারাল আর্টস, হ্যাঁ, এই দুইটা সংমিশ্রণ থাকতে হবে, তা না হলে ইট উইল টার্ন ইন্টু এ কী বলে এক্সপ্লোসিভ। আমাদের যে এই জেনারেশনটা এরা শুধুমাত্র টেকনোলজি এবং আপনার নেট কানেকশনের মধ্য দিয়ে তারা হাসিনার পতন ঘটাইছে, তো আর তো লাগে না, আর তো কিছু এত বড় শক্তিশালী হাসিনাকে পতন ঘটে দিছে, তো ফলে আর অন্য কিছু তো দরকার নাই, পড়াশোনার তো দরকার নাই, হিস্ট্রির দরকার নেই, কিচ্ছু দরকার নাই। এবং সম্পূর্ণরূপে একটা লিবারাল আর্টস বঞ্চিত, লেখাপড়াবিহীন একটা প্রজন্ম গড়ে উঠতেছে। আমাদের ভবিষ্যৎ লিডারশিপ কীভাবে আসবে আমি জানি না। আমি যে 2-4 জন বললাম না, আমি 2-1 জনের নামও বলতে, যেমন সারোয়ার তুষার, সে লেখাপড়া করে, এরকম 2-1 জন আছে, হ্যাঁ, কিন্তু বাকি সব হচ্ছে যে কীভাবে একটা আধুনিক গালি দিতে হবে, কিভাবে একটা স্যাটায়ার করতে হবে, কিভাবে একজনের প্রেস্টিজ পাংচার করতে হবে, হ্যাঁ, গালিটাকে কত আর্টিস্টিক করতে হবে, এই নিয়ে এইসব নিয়ে হোমওয়ার্ক করে, বুঝছেন, লেখাপড়া করবে। দেখেন একটা ইংরেজিতে কথা আছে, উইদাউট পলিটিক্স আপনার হিস্ট্রি ইজ ডাম, উইদাউট হিস্ট্রি পলিটিক্স ইজ ডিফ। আপনাকে তো ইতিহাসটাও জানতে হবে, আপনার মধ্যে মানবিকতা কখন জাগ্রত হবে, আপনি যদি আপনাকে নিজেকে চেনেন যে আমি কোত্থেকে আসছি, কোন ধারাবাহিকতা, আমার অবস্থানটা কি, হ্যাঁ, আমার পূর্বপুরুষরা কী ছিল, আমরা কীভাবে এই জায়গায় আসছি, আমার কি করণীয়, আমি কে, এই যে পৃথিবীতে আমি আসলাম, আমার করণীয় কি, হ্যাঁ, এই জিনিসগুলি সে সেলফ রিফ্লেক্ট না করে তাহলে তার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, তার পক্ষে পশুর অধম হওয়া সম্ভব। এবং সেই কারণে আমরা দেখছি 18 মাস দেখছি না যেভাবে হত্যা করা হয়েছে, যেমন ধরেন পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে না পুরান ঢাকায়, এবং হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং কোনো পশুর পক্ষে এই ধরনের আর্টিস্টিক কিলিং করা সম্ভব না, হ্যাঁ, এত সুনিপুণভাবে হত্যা দেখছি আমরা, হ্যাঁ, কী কারণে সম্ভব হয়েছে, যেহেতু ওই যে দে ল্যাক লিবারেল আর্টস, সুকুমার বৃত্তির কোনো ব্যাপার নাই। ফলে এই জেনারেশন দিয়ে কী হবে আমি জানি না, এগুলি তারেক রহমান সাহেব ভাবেন কি না, হ্যাঁ, এই যে গভীর যে সংকটের মধ্যে জাতি পড়ে গেছে, এই পুরনো জেনারেশন কয়দিন থাকবে, ধরেন যে এখন যারা নেতা ফেতা আছে কয়দিন, এরাই তো টেক ওভার করবে, তাই না? এবার আমি যে প্রশ্নটি করেছিলাম সেটির উত্তর একটু ছোট করে জানতে চাই। কোনটা? আমি প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে এসে আইনের মুখোমুখি হবেন, এটা নিয়ে নানান জায়গায় নানান প্রশ্ন রয়েছে। তিনি তো আগেও এই কথা বলতে পারতেন, আগে বললেন না, এখন এসে বললেন হঠাৎ করে, কেন বললেন? আবার আওয়ামী লীগ ফেরা নিয়ে সবাই এত সরব হচ্ছে কেন? হ্যাঁ, এটা কেমন প্রশ্ন হলো? প্রথম কথা হচ্ছে যে উনি হয়তো ভাবছেন যে এখন একটা অনুকূল পরিবেশ, মানে যথেষ্ট পরিমাণে তার ফেরার একটা পরিবেশ তৈরি হয়েছে, সেজন্য হয়তো উনি বলছেন, হ্যাঁ, যে এতদিন আওয়ামী লীগের ব্যাপারে মানুষের যে ছিল, ঘৃণা ছিল, অথবা মানুষের যে এক ধরনের প্রতিবাদ ছিল, বিরক্তি ছিল, সেটা ধীরে ধীরে হয়তো কমে গেছে। এখন গেলে হয়তো মানুষ আমাকে ওইভাবে গ্রহণ করবেন, ওইভাবে নিবে না, আমাকে নতুনভাবে গ্রহণ করবে, এটা উনি ভাবতেছেন হয়তো। এবং এটা ভাবা তো অস্বাভাবিক কিছু না, যে 18 মাসের যে ব্যর্থতা, ইউনূস সাহেবের যে ব্যর্থতা, প্লাস এখন তো এটা কন্টিনিউশন চলতেছে। আমি তো বলি এই সরকার, ইউনূস সরকারের কন্টিনিউশন, সেই একই মব, সেই একই মাজার ভাঙা, সেই একই কি বলে যে চাঁদাবাজি, সেই একই কি বলে যে জয় বাংলার স্লোগান দিলে পুলিশের হাতে নিগৃহীত হওয়া, সবই তো চলতে, একই রকম তো চলতেছে, তাই না? তো ফলে যখন সরকার যখন ব্যর্থ হবে তখন কি হয়, এই ব্যর্থতাগুলো আপনার একটা প্লাস পয়েন্ট হিসাবে ইমিডিয়েট পাস সরকারের থলেতে যুক্ত হয়। আমরা তাই দেখছি এদেশে ইনকামবেন্টরা কেন জিতে না, কোনো নির্বাচন ইনকামবেন্টরা জিতে নাই। কি কারণে? কারণটা হচ্ছে ইনকামবেন্টরা ব্যর্থতার পরিচয় দিবে, সেই ব্যর্থতা কি হবে, ইমিডিয়েট পাস যে যারা অপোজিশনে ছিল, হ্যাঁ, গভর্নমেন্টে ছিল, যারা এখন অপোজিশনে, তাদের থলে দিকে যুক্ত হয়, ফলে আর ইনকামবেন্টরা জিততে পারে না। তো এই যে ব্যর্থতাগুলি হয়েছে 18 মাস ধরে, এই এখন ব্যর্থতা হচ্ছে, এখন শেখ হাসিনা হয়তো মনে করতেছে যে মানুষ সরকারের প্রতি বিরক্ত হয়ে গেছে, হ্যাঁ, এই শাসনের প্রতি বিরক্ত হয়ে গেছে, আমাকে এখন আগের মতোই রিসিভ করে, সে মনে করতে পারে,
জি, হ্যাঁ। ধন্যবাদ। আমি ডক্টর নাহারিন আপনার কাছে আসি। সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, তার জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় 2 ঘন্টা পর ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে এবং এতে করে যাত্রীরা কিন্তু ফুঁসে উঠেছিলেন। জানতে চাই, একজন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যেখানে প্রোটোকল সেভাবে নিচ্ছেন না, ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন, সেখানে বিরোধী দলের একজন এমপির এভাবে ফেরি আটকে রাখা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, তার আগে আমি কামাল ভাইয়ের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। খুব রিসেন্টলি একটা রিসার্চ হয়েছে এবং এটা ইউএস সিনেটে সেদিন ডক্টর কুনি নামের একজন তিনি বলেছেন, মানব সভ্যতার ইতিহাসে এই প্রথম এই জেনজিকে দেখা গেছে যে তাদের কগনিটিভ অ্যাবিলিটি ক্যাপাসিটি কমে গেছে। এটা কোনোদিন হয় নাই। হ্যাঁ, যে কথাটি কামাল ভাই বললেন যে ডিভাইস এবং এগুলো, আমি সবসময় কামাল ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করতে চাই, যেহেতু আমি শিক্ষকতার প্রফেশনে অনেক বছর ধরে আছি, আমি একটা ট্রানজিশন দেখেছি। ধরেন আমি 2005-এ জাহাঙ্গীরনগর জয়েন করেছি এবং এখন পর্যন্ত পড়াচ্ছি। সো 21 বছরের এই জার্নিতে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে একটা দেশে কেউ ফিলোসফি পড়ে না, একটা দেশে কেউ হিস্ট্রি পড়ে না। এগুলো কারা পড়ে জানেন? যারা মানে পড়তে চায় না, কোনো জায়গায় যাওয়ার তার জায়গা নেই, তাকে বাধ্য করে পড়ানো হয়। অথচ আপনি পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোতে দেখবেন সবচেয়ে ভালো রেজাল্ট করা ছেলেমেয়েরা হিস্ট্রি পড়ে, ফিলোসফি পড়ে, পলিটিক্যাল সায়েন্স পড়ে। তাহলে এই যে একটা নেশন, আমরা বিবিএ এমবিএ নেশন তৈরি করছি, কম্পিউটার সায়েন্স নেশন তৈরি করছি, সেখানে কিন্তু যে কথাটা কামাল ভাই তার যে ভাবনার জায়গাটা, এটাই তো হবে। কামাল ভাই একজন নেতার কথা বললেন, এনসিপির সারোয়ার তুষার, যে তিনি পড়াশোনা করেন বা এনসিপি 2-1 আছে। আমি খুব মানে শ্রদ্ধা রেখে বলতে চাই, তুষার হয়তো পড়াশোনা করে, কিন্তু পড়াশোনাই কিন্তু একমাত্র আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যায় না যে যাকে আপনি একটা সুন্দর সভ্য মানুষ বলতে পারেন। পড়াশোনা এমন একটা জিনিস, এবং আমার মা আমাকে সবসময় বলতেন যে যত উপরে উঠবে তত বিনয়ী হতে হয়। তুষারের একটি রিসেন্ট ইন্টারভিউতে আমি দেখেছি, তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গর্ধব। আমি পড়াশোনা করিনি, কিন্তু আমার বাইরের পড়াশোনা এত যে আমি 100 জন পিএইচডিকে পড়াতে পারবো। তুষার হয়তো জানেন না যে পিএইচডি করা মানে কিন্তু শিক্ষকতা প্রফেশনে যাওয়া না, পিএইচডি করা মানে কিন্তু কাউকে পড়ানো না, পিএইচডি করা মানে কি জানেন? ডক্টর অফ ফিলোসফি। আপনি যদি সায়েন্সেরও, আপনি যদি ফিজিক্সে পিএইচডি করেন, তো ফিজিক্সের ওই টপিকের ফিলোসফি, দর্শন আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে হয়েছে কি, সমগ্র জেনারেশনের ভেতরেই এই ক্রাইসিসগুলো আমরা দেখছি যে আমি ভেরি ওল্ড স্কুল, আমার কাছে এখনও খুব ছাত্র শিক্ষক সম্পর্ক বন্ধু না হয়ে বন্ধুত্বপূর্ণ হওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা আসলে এই জায়গাগুলো বুঝি না এবং আমরা জানি না যে কোন জায়গাটায় থামতে হবে। হ্যাঁ, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হবে তখনই যখন আমরা মন থেকে ফিলোসফি পড়ব, যখন আমরা ফিলোসফার তৈরি করব, আমরা ইতিহাসবিদ তৈরি করব। আমি জানি না বাংলাদেশ এই পথে কোনো দিন যাবে কিনা। তবে এটার সাথে সাথে এটা বলতে চাই যে বিএনপির একটা এডুকেশন পলিসি আছে, এটা হয়তো ধীরে ধীরে অ্যাপ্লাই করা হবে। সেটার একটা জায়গায় আমি কাজ করেছি, সেটার নাম দিয়েছে আমরা লার্নিং উইথ হ্যাপিনেস। এটা হচ্ছে বাচ্চারা, এই যে কথাগুলো কামাল ভাই বলছেন যে লিবারেল আর্টস, একটা বাচ্চা ছোটবেলায় স্কুল থেকে, যেটা আপনি দেখেছেন যে গানের শিক্ষক নিয়োগ নিয়ে কি হয়েছিল। হ্যাঁ, একটা বাচ্চা গান শিখবে, একটা বাচ্চা গাছ বুনবে, একটা বাচ্চা যে কমিউনিটির যে ফিলিং, একটা বয়োবৃদ্ধদের সাথে রেসপেক্ট, এগুলো আমরা পাঠ্য বই আনার চেষ্টা করছি। এটা গেল। আপনার পরের প্রশ্ন যেটা আমি বলছি যে দেখেন, প্রধানমন্ত্রী যানজটে বসে আছে, হ্যাঁ, বা প্রধানমন্ত্রী একটা সিম্পল পোশাক পরছে, আমরা হয়তো এটা নিয়ে রেটরিক করছি, আমরা হয়তো হাসির ছলে বলছি, অথবা কেউ পছন্দ করছে, কিন্তু জানেন একটা স্বাভাবিক প্রধানমন্ত্রীর একটা স্বাভাবিক দেশে এটাই হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর এরকমই হওয়ার কথা। আমরা এত বছর এরকম দেখি নাই দেখে আমাদের কাছে খুব এক্সেপশনাল মনে হচ্ছে। আমরা দেখেছি হান্নান মাসুদকে, যিনি এই কাজটি করেছেন, যে তার ফেরি সে বন্ধ রেখেছে, এই প্র্যাকটিসটাই আমরা দেখেছি এত বছর ধরে। এখন এটা এমন না যে প্রধানমন্ত্রী এটা খুব মানে এক্সেপশনাল কিছু করছে। আমি মনে করি প্রধানমন্ত্রী যেটা করছে, একজন মানবিক মানুষের, একজন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী এটাই করা উচিত। এটার মধ্যে ওনাকে এটাকে গ্লোরিফাই করার কিছু না, এটা নর্মাল। কিন্তু হান্নান মাসুদ যে কাজটি করেছে, শুধু সে এই কাজটি করে নাই, আপনি শুধু হান্নান মাসুদ আর আরেকজন কালকেই তো মনে একটা বক্তব্য দিয়েছে, আপনি শুনেছেন ওনার নাম কি? ওই যে বলছিলেন যে আপনি একটু শেখ হাসিনাকে জিজ্ঞেস করে দেখেন আমি কি জিনিস। হ্যাঁ, আচ্ছা, একজন এমপি, আমি নামটি বলতে চাই না, একজন এমপি উনিও বলেছেন। তো তারা তো একই জায়গারই, তারা একই জোটের মধ্যেই আছেন। তো তাহলে আপনি দেখেন, এই যে ফেরি বন্ধ করা বা জনদুর্ভোগ যে ছেলেটি করেছে, সে কিন্তু এনসিপির।
এই ছেলেটির কথাই কিন্তু আমরা স্বপ্ন দেখেছিলাম না 24-এ, আমরা শুনেছিলাম যে তারা বলেছিল নতুন বন্দোবস্ত, তারা বলেছিল বা তারা এখনো বলেন যে আমরা এই করব, নয়া বন্দোবস্ত, নরম পন্থা। হ্যাঁ, তারা সেসব পন্থায় হাঁটলেন না, তারা পুরানো পন্থাতেই হাঁটলেন। আজকে দেখেন বাংলাদেশে প্রত্যেকটা মানুষ, আমি বিশ্বাস করি, সে আওয়ামী লীগ করুক, সে বিএনপি করুক বা সে কিছুই না করুক, সবাই কিন্তু চেয়েছিল এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হোক। সবাই কিন্তু চেয়েছিল যে এনসিপি তার জায়গা থেকে নতুন কিছু স্বপ্ন আমাদেরকে দেখাক, কিন্তু সেটাতেও তারা ব্যর্থ হয়েছে। আসলে ওই ব্যর্থতার জায়গাটা ওটাই যে আমরা একটা সেই লুপ হোলের মধ্যেই পড়ে যাই, পুরাতন যে প্র্যাকটিসগুলো সেটার ভেতরেই থাকে এবং সেটা থেকে বের হওয়ার যে ক্যাপাসিটি আমাদের সেটা বিল্ড করে না। এই কারণেই করে না যে আপনি দর্শন জানেন না, আপনি ফিলোসফি পড়েন না। ধন্যবাদ। সাপ্লিমেন্ট করবো আমি ছোট করে না, এই ওনার কথাটাই একটু আমি সাপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে যে বলেন না যে তারেক রহমানের যে প্রিমিয়ারশিপের যে নতুন কালচার, এটা নতুন কিছু না। হ্যাঁ, এটা নতুন কিছু না। যেমন আমরা যদি বিদেশের দিকে তাকাই, বরিস জনসন, উনি যেটার পরে দেখা যাচ্ছে হাতে একটা নিউজ পেপার, বগলে নিউজ পেপার, হাতে ব্রেড নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাসায়, এই গ্রেসফুল টু লুক অ্যাট। তো ওইটা উনি এখানে প্র্যাকটিস করতেছেন যে মানে এগুলি না দেখতে দেখতে, যেহেতু আমরা আগে এক্সপিরিয়েন্স করি নাই, সুতরাং আমাদের কাছে নতুন লাগতেছে, বাট ইট ইজ নাথিং নিউ। যেমন ধরেন আমি বলি, করাপশন দেখতে দেখতে না অনেস্টিকে যে গ্লোরিফাই করার কিছু নাই, এইটা আমরা ভুলে গেছি। করাপশন দেখতে দেখেন, আমি বলি অনেস্টিকে গ্লোরিফাই করার কিছু নাই। চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, বিবেক থাকলে অনেস্ট হওয়া যায়। এইটা হার্ড আর্ন কিছু না, কষ্টার্জিত কিছু না। যে জিনিস কষ্টার্জিত না সেটা গ্লোরিফাই করার কিছু নাই, কিন্তু আমাদের দেশে হয় কি অনেস্টিকে গ্লোরিফাই করা হয়। হ্যাঁ, তাই না? যেহেতু কি কারণে, কারণটা হচ্ছে করাপশন দেখতে দেখতে আমাদের মাইন্ডসেটটা এমন হয়েছে যে অনেস্টি আমরা দেখিই না। পরে যখন একজন অনেস্ট লোক দেখি তখন মনে হয় যে ও বিরাট পার্সোনালিটি। হ্যাঁ, ফলে এগুলি কতগুলি আমাদের চিন্তার কতগুলি ত্রুটি আছে। দেখেন অনেকগুলি বাজে ডেফিনেশন চালু আছে, এগুলি একদিন আরেকটা আলাদাভাবে একটা করে পরবর্তীতে আমরা এসব নিয়ে কথা বলবো। এবার আবু হানা রাজ্জাকের কাছে আসি। আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু যে আমি এই সমস্ত কিছু জবাব দিয়ে দিলে আমার মনে আলোচনা শেষ হয়ে যাবে। না, আপনার কাছে একটি প্রশ্ন রাখি। আমরা বিভিন্ন সময় দেখছি আসলে মৃত্যু নিয়েও বিভিন্ন রকম উল্লাস হচ্ছে। আমরা যদি একটু বলি যে ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুর পর আমরা একটু উল্লাস দেখেছি, সেটি বাদ দিয়ে যদি আমরা দেখি যে আমাদের দেশের ইতিহাসে যার নাম উজ্জ্বল, তোফায়েল আহমেদ, তার মৃত্যুতেও আসলে ফেসবুকে এক শ্রেণীর মানুষ বিকৃত উল্লাস করেছে। তো এই নাম কি আসলে এগুলো কি আসলে মত প্রকাশের স্বাধীনতা, নাকি এই উল্লাসগুলো আসলে কি? আমরা কিন্তু যদি আরেকটু বলি যে 71 সাল থেকে এদেশের মানুষ হত্যার জন্য কিন্তু কুখ্যাত, যদি বলতে পারি। আবার এই যে মৃত্যু নিয়ে উল্লাস, সেগুলোর জন্য কুখ্যাত। আমরা এর দৃষ্টান্ত কিন্তু 71-এও দেখেছি, 24-এও দেখেছি। উল্লাস করার কি আছে সেটি জানতে চাই আপনার কাছে। দেখেন, আপনাদের সিম্পল মৃত্যুর বিষয়টা আনেন, আমি এই প্রশ্নটা পরে জবাব দিই আপনারটা। তার আগে মনে হয় এই প্রশ্নের জবাব দিয়ে অন্য আলোচনায় গেলে খুবই ভালো হয়। আচ্ছা, আমি এটার পরে কিন্তু আমরা ওই কিছু জবাব দিব। আপনার মৃত্যুটাই থাকি আমি। একটা মানুষ যখন মরে যায়, জঘন্য অপরাধীও যদি মারা যায়, কিংবা সমাজের দৃষ্টিতে একটা ভালো লোকও যদি মারা যায়, আমি মনে করি সে মৃত্যুর পরে সে সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়। মৃত্যুর পরে সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়। এখন যদি আপনি ওই যে শেখ হাসিনার পতনের আগে যে হত্যাগুলো হয়েছে, কিংবা 71 সালে যে হত্যা হয়েছে, সেগুলো কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা না। কিন্তু আপনি যদি তোফায়েল আহমেদ সাহেব মারা গেছেন, উনি অসুস্থ হয়ে মারা গেছেন। ওনার রাজনীতির একটা বর্ণাঢ্য ইতিহাস আছে। উনি 9 বার বোধহয় হয়েছে এমপি, তাই না? 9 বার সংসদ সদস্য হয়েছেন। উনি একজন মুক্তিযোদ্ধা। কিছুদিন আগে মারা গেল কারিনা, সে জুলাই যোদ্ধা, হট এভার ইট ইজ। কিন্তু আমার বক্তব্যটা, তারা যখন একটা স্বাভাবিক প্রক্রিয়ায় মারা গেছেন, মৃত্যুর পর এদের এটা নিয়ে উল্লাস কিংবা গীবত কোনোটাই হওয়া উচিত না। স্বাভাবিক প্রক্রিয়ায় জানাজা হবে, সে সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। আপনার মৃত্যু নিয়ে আমি এই প্রসঙ্গে এখন এটার বাইরে আমার কিছু বলার নাই। আমি এখন তোফায়েল আহমেদ সম্পর্কে আমার জীবনে একটা ঘটনা ঘটছিল, আমি কিছু খারাপ বা ভালো, আমি ওই আলোচনায় যাবই না। মৃত্যু মানে সব কিছুর ধর্ম, জাত, পাক সব কিছুর ঊর্ধ্বে তিনি উঠে গেছেন। সুতরাং এটা নিয়ে এটা বরং সবার ওই যেটুকু করা উচিত, যার যার ধর্মীয় রিচুয়াল মোতাবেক সেটাকে সুন্দরভাবে করতে দেওয়া উচিত। এটা হলো আমার বক্তব্য।
এখন আসেন কতগুলা ছোট ছোট জবাব দিচ্ছি। শেখ হাসিনা ফেরত আসবে একটা কথা আসছে, আপনি প্রশ্ন করছেন, কামাল ভাই বলছে যে হ্যাঁ হয়তো পরিবেশ হয়েছে। হ্যাঁ পরিবেশ হইতে পারে, কারণ আপনি যদি ইয়ের কথা মনে থাকে, আব্দুল মোমেন সাহেব ওই যে আগে ছিল পররাষ্ট্রমন্ত্রী, উনি বিদেশ চলে গেছেন এই শেখ হাসিনা পতন হওয়ার 8 মাস পরে এখান থেকে বের হইছেন, এবং উনি পরিষ্কার বলছেন এখানকার প্রশাসনের সহায়তায় তিনি বের হইছেন। উনি 5 বার বাসা বদল করছেন, 6 বার সিম বদল করছেন, উনি বলেছেন। এবং উনি বলছেন আমরা বহির্বিশ্বে আইসে আমরা কিন্তু বসে নাই, আমরা আমাদের কাজ করছি। অর্থাৎ এটা দিয়ে সে বুঝাইছে 8 মাস পরে প্রশাসনের সহযোগিতায় বেরিয়ে গেছে। 1 2 শেখ হাসিনার জন্য আরেকটা পরিবেশের ঘোষণা অফিসিয়ালি আসছে। সেটা কীরকম, যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে মানে কি, তার একটা মৃত্যুদণ্ডের আদেশ তার বিরুদ্ধে হয়েছে, এটা তাহলে ইনসাফ হয় নাই। আপনি যখন এই আদেশের পরে যখন সরকারের দায়িত্বশীল মহল থেকে কেউ বলবে ওনার প্রতি ইনসাফ করা হবে, তার মানে হচ্ছে ইটস এ সিগন্যাল যে তুমি আসলে, তাহলে তো একটা জাজমেন্ট হয়েছে, তারপর সে আইসে অ্যাজ ইউজুয়াল উচ্চ আদালতে আপিল করবে। মাঝখানে আপনি ইনসাফ করা হবে বলার মানে হচ্ছে ইটস এ গ্রিন সিগন্যাল, সুতরাং তার আসার পথ পরিষ্কার করা হইতে পারে। এইবার আসেন মব চলমান, চাঁদা চলমান, কামাল বাই কইছি, ইয়েস ইট ইজ চলমান, কিন্তু আমরা এর আগে শুনছি কি নির্বাচন হয়ে গেলে এগুলো হবে না, বলছে না গণতান্ত্রিক সরকার ফেরত আসলে আর এগুলো হবে না। ইউনূস সরকারের সময় মব হইছে, কবরের থেকে লাশ তুলে পোড়া হইছে, ডেইলি স্টার পত্রিকায় হামলা হইছে, ইয়েস মব হইছে, ইউনূস সাহেব তো চলে গেছে, মবের অপরাধ কি শেষ হয়ে গেছে? আসামি গ্রেফতার করা কি নিষেধ? তো নির্বাচিত সরকার এসে সেই মবের আসামিগুলো গ্রেফতার করে নাই কেন? বাধা দিছে কে? তার মানে কি? আচ্ছা এইবার আসেন আমরা কি খুঁজি জানেন? রং অর্ডারে থেকে রাইট অর্ডার খুঁজি। মানে আমরা সবাই ভুল থাকবো, ভুলের মধ্যে থেকে সঠিকটা খুঁজবো। আপনি নিজে তো রাইট অর্ডারে নাই। আপনি যখন বলতেছেন আমি একটা গণভোট হয়ে গেল, গণভোটের আগে আমাদের আজকের প্রধানমন্ত্রী তিনি বলছেন গণভোটের হায়ের পক্ষে ভোট দিবেন, তারপরে গণভোট 70% ভোট পাইছে। মানবেন কি মানবেন না সেটা পরের কথা, কিন্তু এটা তো আপনি বলেছিলেন। তারপরে কি হলো? নির্বাচনের পরে বললেন কি সংবিধানে গণভোট নাই। আপনি সংবিধান মোতাবেক তো সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন করেন নাই। আপনি যেহেতু রাইট অর্ডারে নাই, আপনি কেন আশা করেন সব রাইট অর্ডারে চলবে? আপনারা জুলাই সনদে স্বাক্ষর করছেন, নির্বাচনের আগে আপনারা 2টা শপথ নেবেন বইলা বলছেন জাতিকে, এখন এসে 2টা শপথ নিচ্ছেন না। আপনি তো ভাই রাইট অর্ডারে নাই। আপনি নিজে যদি, আমি যদি আমার ফ্যামিলি লাইফ আছে, আমি নিজে রাইট অর্ডারে না থাকলে আমার ফ্যামিলি চলবে না, আমার কথা শুনবে না। ইফ আই এম নট ইন রাইট অর্ডার, আমরা সবাই রাষ্ট্রীয়ভাবে রং অর্ডারে চলে আমরা আশা করি রাইট অর্ডারে দেশ চলবে। আগে আমাকে রাইট অর্ডারে চলতে হবে, দেশের মাথার রাইট অর্ডারে চলতে হবে। এইবার আসেন একটা প্রোটোকলের কথা আসছে। তারেক রহমান সাহেব, আই রেসপেক্ট হিম লাইক এনিথিং, কারণ আছে, কারণ আমি জিয়াউর রহমান সাহেবের সান্নিধ্য পাইছি, আমি বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পাইছি। কতটুক সেটা লম্বা ব্যাখ্যা এখন দিতে পারবো না, দেখা হয়েছে আমার সাথে তাদের পার্সোনালি। এই জন্য আমি বলছি আমি তাদেরকে অন্যভাবে রেসপেক্ট করি। যেমন ধরেন এই কালের কণ্ঠ পত্রিকার যিনি সিইও, ইনি বলছেন কালকে আমি অমুক আপনাদের এই অফিসে আসব, কালকে আপনাদের এই অফিসে আসব, আমি সেটা ভিজিট করব। এটা কিন্তু আগাম জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আগাম জানানো হয় না, হয় যে এমন না যে আমি এখন যাবো একটা প্রোগ্রামে। তো এইখানকার এমডি বা সিইও আইসা যদি, কারণ সে জানে আমি কালকে প্রোগ্রাম দিছি, আমি 10টায় বসছি এখন, আচ্ছা ইয়েকে ডাকো তো, ওই প্রডিউসারে ডাকো, তখন যদি কেউ বলে উনি নাই, এটা হবে? হওয়ার কথা না, তখন চাকরি থাকবে না। 1 2 কারণ আমি আগাম জানাইছি। প্রধানমন্ত্রী যখন প্রোগ্রাম হয় যেখানেই হোক, প্রোগ্রামটা তার থাকবে আগাম জানানো থাকবে। জানানো থাকলে আপনি জানেন না রাষ্ট্রীয় প্রোগ্রাম, উনি আমার চেয়ে ভালো জানে সব জায়গায় কে কোথায় বসবে। 50 জন 100 জন ফিক্স থাকে, এইখানে সাংবাদিক, এইখানে ডিপ্লোমেট, এইখানে আর্মি অফিসাররা ফিক্সড থাকে, বানানোর কিছু নাই। প্রধানমন্ত্রীর চেয়ার ফিক্সড। সেখানে প্রধানমন্ত্রী যখন ঢুকে যাবেন প্রোগ্রামে, একটা কীটপতঙ্গ আর ঢুকতে পারবে না। হি উইল বি দ্য লাস্ট ম্যান, কারণ আমার প্রোগ্রাম আমি দিয়ে দিছি। সমাজ শেষে সে ঢুকবে এবং এরপরে আর কেউ ঢুকবে না। এখন আমি প্রধানমন্ত্রী এসে এই চেয়ারটায় বসার পর যদি দেখি একজন ভদ্রলোক আসছে, উনি সিনিয়র বা উনি একটা সম্মানিত লোক ব্যক্তি, আমি সম্মান করি, আমি তাকে উঠে যদি বলি আপনি এখানে বসেন, বিয়ন্ড দ্য প্রোটোকল। কারণ আমার পরে তো কেউ ঢোকার কথা না, উনি আসবেন কেন? ওনার তো চেয়ার, আমার চেয়ার ফিক্সড থাকবে।
I must respect him to the pay my senior respect to my senior does not mean আমি প্রাইম মিনিস্টার বসার পর XYZ আসবে তারপরে তাকে বলবো আপনি এখানে বসেন দেন ইট উইল বি এ নিউজ নো কারণ এটা প্রোটোকল জি, তাহলে দায়টা আপনার কার উত্তর পেয়েছি। প্রোটোকল করে নাকি প্রধানমন্ত্রী করছেন দিস ইজ মাই কোশ্চেন কারণ হি উইল বি দ্য লাস্ট ম্যান যে আমার পরে কেউ আর ঢুকবে না এবং এটা নিয়ম আমার বানানো না সুতরাং আমি প্রধানমন্ত্রীর চেয়ার যেটাই বসছি এটাই বসবো আমার সামনে তো লোক আসার পর আমি চেয়ার ছেড়ে দিব তাকে বসাবো কোন প্রোটোকল রাষ্ট্রাচার ব্রেক হয় জি, এবার একটু ডক্টর নাহারিন আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে মৃত্যু নিয়ে উল্লাস করা হচ্ছে এবং জনাব তোফায়েল আহমেদের মৃত্যুতেও আমরা এক ধরনের উল্লাস দেখতে পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায়। এর নাম কি আসলে মত প্রকাশের স্বাধীনতা? আপনি কি বলবেন? মত প্রকাশের স্বাধীনতা না, এই কারণে যে আমরা আসলে মত প্রকাশের স্বাধীনতা বলতে ভাবি যে যা ইচ্ছা তাই করা যায়। আপনি দেখবেন ক্যানাডার মতো দেশেও কিন্তু বিল পাস হয়েছে হেট স্পিচ আপনি স্প্রেড করতে পারবেন না। তার মানে মত প্রকাশের স্বাধীনতা মানে এটা যে আপনার পরিমিতি বোধ কোথায় কি কতটুকু বলতে হবে সেটা বুঝতে পারা। এখন ওই যে কথাগুলোতেই আমরা ছিলাম যে এই জেনারেশন তো আসলে এটা বোঝে না যে এবং এটা বোঝে না এর কারণটাও কি জানেন, এটার ইতিহাসটা অন্যরকম। গত 17 বছর বা 15 বছর যার ভেতর দিয়ে আমরা ছিলাম সেখানে কি হয়েছে, হয়তো আপনি শেখ হাসিনাকে সামনাসামনি কিছু বলতে পারেন নাই, কিন্তু ওই যে অনেক ধরনের অ্যাকাউন্ট থেকে বাজে বাজে কথা বলেছেন, এটা প্র্যাকটিসের মধ্যে গেছে। এবং গত 18 মাসে আপনি দেখেছেন যে বট বাহিনী দিয়ে কিভাবে করে অশ্লীলতা, কি ধরনের বাজে কথা বা সাইবার বুলিং হয়েছে। তো এটা আসলে এই জেনারেশন একটা প্র্যাকটিসের মধ্যে চলে গেছে এবং সব কিছুতেই এই জেনারেশন মনে করে কি যে উল্লাস করা অথবা মৃত্যু নিয়ে কথা বলা এগুলো জাস্টিফাই করা। আমি রাজ্জাকি ভাইয়ের একটা কথাকে আসলে বলতেই চাই, উনি একটা জিনিসকে মিসকোট করেছে বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা। ইনসাফ করা মানে তাকে বিচার থেকে মুক্তি দেওয়া না। ইনসাফ করা মানে আমি নাহরিন মনে করি যে আপনি যত বড় অপরাধী হন না কেন আপনার একজন আইনজীবী থাকতে হবে, আপনার নিজেকে জাস্টিফাই করার জায়গা থাকতে হবে। এবং ইনসাফ করা মানে ধরেন আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের পক্ষপাতী না। পৃথিবীর বহু দেশ আছে মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করেছে, হ্যাঁ, এটা এক এক দেশের একটা আইন কানুনের মধ্যে পড়ে এবং অনেক মানুষই আছে এখন এই ধরনের হাইতো যে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক না। সেই জায়গায় যদি আমি না যাই, কিন্তু ইনসাফ মানে এইটা না যে যে কোনো অপরাধ করলে অপরাধীকে আপনি মাফ করে দিয়ে গ্রিন সিগন্যাল দিচ্ছেন এই দেশে ফেরত আসা। আমি মনে করি যে শেখ হাসিনা যত বড় অপরাধী হোক না কেন তার আইনজীবী এবং তার কৃতকর্ম তিনি কি করেছেন সেটা বলার এবং তার যুক্তিগুলো তুলে ধরার বিষয়টি থাকতেই হবে। আমি চাই না শেখ হাসিনার কোনো প্রহসনের বিচার হোক, এমন প্রহসনের বিচার যে এর পরবর্তীতে আরেকটা সরকার এসে বলবে যে না বিচার ঠিক হয় না, সব কিছু মাফ হয়ে গেছে। আমি চাই বিচার যেমন করে হোক প্রত্যেকটা নিয়ম নীতি মেনে, আইনের সমস্ত কিছু মেনে আপনাকে বিচার করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না এবং হিউম্যান রাইট ভায়োলেশন করা যাবে না বিচারে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন এরপরে দেখবেন আপনি আমাকে নিচে লিখবে যে আমি হচ্ছে আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনাকে আনার চেষ্টা করছি, ভারতের এজেন্ট, হ্যাঁ, এগুলো লেখা, কিন্তু প্রতিটা মানুষের বেলায় আমার এই কথাটা ঠিক মানে একই থাকবে। আরেকটা কথা যেটা হচ্ছে যে কথাগুলো রাজ্জাকি ভাই বলছেন গণভোটের কথা অথবা আপনি শপথ নিলেন কি নিলেন না, দেখেন এখানে কিন্তু এমন দলও আমরা দেখি যে সকালবেলা সংসদে যে বলেছে আমরা কোনো শপথই নিব না, 1 ঘন্টা বসে থেকে এসে আপনি শপথ নিয়েছেন। তার মানে এদের যে যুক্তি ফ্ল্যাকচুয়েট করে, তাদের যে মতামত ফ্ল্যাকচুয়েট করে, এই কথাগুলো রাজ্জাকি ভাইরা কখনো বলেন না। আর আমি বুঝলাম না যে উনি চেয়ারে বসানে কি বোঝাতে চাইলেন। উনি কি বোঝাতে চাইলেন যে এটা একটা প্রি প্ল্যান্ড, যে এরকম করে করা হয়েছে চেয়ার উঠে দাঁড়িয়ে বসা, এটা কি প্রি প্ল্যান ছিল কিনা? আমি মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী আপনি যদি তার জীবন ধারণ দেখেন, যে কথাটা আমরা বলছিলাম যে এটাই আসলে সাধারণ মানুষের হওয়ার কথা, উনি এই প্র্যাকটিসের মধ্যে আছেন। আমার ধারণা না যে উনি এই ধরনের কোনো কিছু করেন, কিন্তু রাজ্জাকি ভাইদের এটা চোখে পড়ে না। আপনি কালকে একটি নিউজ দেখেছেন যে চিটাগংয়ের মেয়র এবং একটা গ্রুপ অফ পিপল মনে হয় ফ্লোরিডাতে যেতে চেয়েছে মশা নিধন করার কোনো কিছু। আমরা গত 18 বছর এগুলো দেখেছি না, বালিশ কিনতে বিদেশ গেছে, খিচুড়ি কিভাবে রাঁধতে হয়, ঘাস কিভাবে বুনতে হয় সেটা দেখতে বিদেশে গেছেন প্রধানমন্ত্রী। এটা কিন্তু নোটের মধ্যে লেখা হয়েছে ওখানে যে আপনি সন্ধ্যাবেলা কোনো
পুকুরের পাড়ে বা ডোবার পাড়ে 2 ঘন্টা বসে থাকেন, মশা নিধন কিভাবে করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। এবং এই ফান্ডটা কিন্তু তার সরকারের কাছ থেকে চায় নাই, একটি সংস্থা কিন্তু এই টাকাটি দিতে চেয়েছিল, তারপরেও এটাকে বাধা দেওয়া হয়েছে। এখন দেখেন ছোট ছোট এই বিষয়গুলোকেই কিন্তু পরিবর্তনের একটা ধারা হিসেবে আপনাদের দেখতে হবে। এবং এটাও সত্য যে আমরা যে এত কিছু বলছি না যে আপনি এটার বিচার করছেন, আপনি একটা সরকারকে কিছুটা সময় দেন, আপনি এটাকে দেখেন, আপনি তাকে পর্যালোচনা করেন। এমনই কোনো অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে তৈরি হয়ে যায় নাই যে একটা দল কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে জুন মাসে তারা রাস্তায় নামবে। আপনার কি সেই কথাগুলো আপনি ভুলে গেছেন যে ঐক্যমত্য কমিশনের মিটিং হতো না, সারাদিন ঐক্যমত্য কমিশনের মিটিং হতো, বের হয়ে যে একটি বিশেষ দল বলতেন যে আমরা এখন আন্দোলনে নামবো, আমরা চলে যাব হচ্ছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। এরকম ঘটনা তো ঘটেছে। তো এইসব কথাগুলো আমরা আসলে বলি না। এখন যেটা হচ্ছে যে এটা আমাদেরকে বুঝতেই হবে যে একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর দেশ, এবং এই দেশ সবসময় ভঙ্গুর ছিল। এটা এমন না যে বাংলাদেশ কোনোদিন একটা স্বপ্নপুরী ছিল, শেখ হাসিনাই শুধু তাকে মেস করে দিয়ে চলে গেছে এবং তারপরে এটা আবার বিএনপি আসছে, এক মুহূর্তে এটা ঠিক হয়ে যাবে। এই ভঙ্গুরতা আমাদের তো স্বাধীনতার পর থেকেই হয়েছে। আমরা কি কোনো স্টেবল একটা নেশন হতে পেরেছি কখনো, বা আমরা কি একটা স্টেবল জায়গায় কখনো যেতে পেরেছি? আমরা সবসময় পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষার খাতা নিয়ে বসি, কিন্তু পরীক্ষা আমরা আসলে পাশ করতে পারি না। তো পরীক্ষা নিয়ে বসা, প্রশ্ন কমন পড়া এবং পড়াশোনা করা, আমার মনে হয় এই সরকার এখন এটা করার চেষ্টা করছে। জি, ধন্যবাদ ডক্টর নাহারিন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও কোনো সময় একসাথে যুক্ত হব এবং কথা বলবো, দর্শকদের বিভিন্ন তথ্য জানাবার চেষ্টা করব। আমরা বিদায় নিচ্ছি দর্শক, পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হব। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।